প্রিয় দর্শক, দেশ ও দশের কথার ২৫তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। যথারীতি দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছেন রাজনৈতিক বিশ্লেষক, অ্যাক্টিভিস্ট শেখ ফরিদ। শেখ ফরিদ ভাই, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ জানবেন, কৃতজ্ঞতা জানবেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আপনার দর্শককে অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা যারা যুক্ত হয়েছেন, আমাদেরকে দেখছেন, আপনারা যদি চান এরকম আরও অনেক মানুষ দেখুক শেখ ফরিদ ভাইয়ের এই চমৎকার কথাগুলো, সবার মাঝে ছড়িয়ে যাক, মানুষের মধ্যে চিন্তার যে আমাদের এই সমাজে বিশেষ করে যে চিন্তার সীমাবদ্ধতা থেকে নানান ধরনের সমস্যার সম্মুখীন আমরা হই, সেসব কাটাতে গেলে আসলে সমালোচনা এবং এই যে পরিধির বিন্যাস, সেটা দরকার, জ্ঞানের পরিধির। তো আমরা চেষ্টা করি সমাজের বিভিন্ন অসঙ্গতি এই দেশ ও দশের কথার পর্বগুলোতে তুলে ধরার জন্য। সমসাময়িক বিভিন্ন বিষয়ে আসলে আমরা একটু রিক্যাপ করার চেষ্টা করি, পুনরায় ভেবে দেখার চেষ্টা করি, কোনটা ঠিক হচ্ছে কোনটা না, একটু বোঝার চেষ্টা করি। নাগরিক দায়িত্ব হিসেবে আমরা এটা করি। তো আজকে তো আর ব্যত্যয় ঘটবে না। আমরা শুরুতে একটি ভিডিও দেখব এবং এই বিজয়ের মাসে আমি শুভেচ্ছা জানাই আমার দর্শক বন্ধুদেরকে, এবং যারা স্বাধীনতা বিরোধী, যারা হানাদার, রাজাকার, আলবদর, তাদের হাতে এখন যেহেতু ক্ষমতা বাংলাদেশের, তারা তাদের দখলে, সুতরাং আমাদের অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে, অনেক খারাপ লাগা ভালো লাগার মধ্য দিয়ে যেতে হচ্ছে, এবং এটাই বোধ হয় জীবনে অনেক চড়াই উতরাই থাকবে। মানে কখনো কখনো আমরা খুব ভালো থাকবো, কখনো খারাপ থাকবো। এখন আমাদের দেশের খারাপ সময়, তো সেই খারাপ সময় আমরা অতিক্রম করে উঠতে পারবো। আমরা প্রথমে একটি ডকুমেন্টারি দেখি, কারণ রাজাকারের বাচ্চারা এখন বলে বেড়াচ্ছে ৭১ নিয়ে, বলে বেড়াচ্ছে বিজয় দিবস নিয়ে, তাদের গাত্রদাহের এটা আসলে একটা প্রভাব বটে, কিন্তু আমাদের আর কি করার আছে। দেখি আমরা ১৯৭১ আসলে কি ঘটেছিল। আমরা যে নারীকে দেখতে পাচ্ছি তিনি বেঁচে নেই, সেই সময় বেঁচে ছিলেন না। তার সাথে কি ঘটেছিল এটা ইংরেজিতে, আমি চেষ্টা করব আমার বাংলাভাষী দর্শকদের একটু অনুবাদ করে বুঝিয়ে দেওয়ার জন্য, আর যারা বলছেন তারা তো বুঝেনি। This girl's brother was a student leader. She was kept in a Pakistani army camp. এই নারীর ভাই একজন ছাত্রনেতা, এবং তাকে পাকিস্তানি হানাদার মিলিটারিরা ধরে নিয়ে ক্যাম্পে নিয়ে গেছে আর কি। Raped by several men every day. প্রতিদিন বেশ কয়েকজন ম্যান বলা যাবে, এই কাওয়ার্ড মিলিটারি, এরা তাকে ধর্ষণ করেছে। She escaped, but with a bullet in her head. সে কোনোভাবে ওইখান থেকে জীবন নিয়ে আসতে পেরেছিল, কিন্তু তার মাথায় বুলেট রয়েছে। A few days later, somebody said, "Remember the girl you were filming in the Agartala hospital? Well, she died." কিছুদিন পরে তাকে, এই যিনি ফিল্ম যে সাংবাদিক এবং সাংবাদিকদের সহযোগী যারা ক্যামেরা অপারেটর রয়েছেন, তাদেরকে জানালো যে কয়েকদিন আগে যে তুমি যার ফুটেজ রেকর্ড করেছিলে, ফিল্ম করছিলে, তিনি কিন্তু মারা গেছেন, বেঁচে নেই। এবং এখানে In many countries, reacted strongly to such horrors. I'm Dr. R. Datta. I'm the administrator of the ডক্টর আর দত্ত, তিনি বলছেন আসলে কি ঘটেছে। State General Hospital in Tripura and also the chief surgeon. Since this trouble started in East Bengal, injured both by bullet injuries, shell and bayonets are pouring into our hospital practically every day. Of course, the main crowd came in April, May and the first part of June. এপ্রিল, মে এবং ফার্স্ট পার্ট অফ জুনে এই রিফিউজিরা ওখানে এসেছেন এবং তাদের বিবরণ দিচ্ছিলেন যে আমরা আপনার ভিডিওতে দেখলেন যে কি কতটা ইনজিওর্ড। তো তিনি সামনে আরও বিবরণ দেবেন যে ওই হাসপাতালের রোগীরা আসলে কারা। কারণ মুক্তিযুদ্ধ নিয়ে অনেকে বলে যে মুক্তিযুদ্ধে, অনেকে বলে কি, মানে জামাতপন্থী ইসলাম প্রচারক যারা রয়েছে, মোল্লা মুন্সি, তারা বলে বেড়াচ্ছে যে আসলে মুক্তিযুদ্ধে নাস্তিক, কাফের, মুরতাদরা অংশগ্রহণ করেছে, কোনো মুসলমান যায় নাই। Machine gun injuries affecting all parts of the body. শরীরে প্রায় সব জায়গায়ই তারা আক্রান্ত, এবং মেশিন গানের বুলেট বা এই ধরনের লেথাল ওয়েপেন দ্বারা হয়েছে আর কি, ওয়েপেন দ্বারা। Religion wise, I think the 95% patients that were admitted in our hospital were Muslims. ৯৫% হচ্ছেন মুসলিম, আর প্রায় ৫% সম্ভবত অন্যান্য ধর্মের বা হিন্দু। 5% Hindus, Buddhists and Christians. আচ্ছা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মিলিয়ে 5% ছিল ত্রিপুরার ওই হাসপাতালটিতে। It actually came in phases. On the first phase, which was in April, all the Hindus, Buddhists and Muslims came. But from May onwards,
it has been only Muslims 100%. মেয়ের দিকে শুধুমাত্র মুসলিমরাই 100% ছিল, মানে তখন On the 25th of March 1971 began one of the largest mass movements in our time. 25শে মার্চ 1971-এ এই যে বড় সংখ্যায় রিফিউজিরা দেশ ছাড়ছিলেন। At first the influx was a trickle, then a stream, then an avalanche averaging 40,000 refugees a day. একদিনে প্রত্যেকটা দিন 40,000 40,000 করে রিফিউজি। আমি মানে অনেকটাই এগুলো ভাবতে গিয়ে আমি মুক্তিযুদ্ধের কোনো ডকুমেন্টেশন দেখি না, আমার খুবই কষ্ট হয়। আপনি ভাবতে পারেন একদিনে 40,000 মানুষ মানে তার সন্তান সন্ততি রেখে, প্রিয় প্রাণী, একটা মানুষ যখন বসতি স্থাপন করে তার গাছের সাথে প্রেম হয়, পুকুরের সাথে, সব ফেলে দেশান্তরিত হয়েছেন। দেশান্তরী হওয়াটা কতটা কষ্টের, যারা দেশান্তরী হয়েছেন তারা জানবেন। এবং এরকম একটা ভালনারেবল সিচুয়েশনে এটা মানে People streamed out of East Pakistan, their homeland, to West Bengal, Assam, Tripura, and Meghalaya on the Indian side. So massive a migration in so short a time. আপনারা এটা দেখতে পাচ্ছেন ডিসেম্বর, নভেম্বর, অক্টোবর এবং কোন কোন বর্ডার দিয়ে গেছে। সরি, আমি একটু এটা ইগনোর করেছিলাম। এই জায়গাটুকু দেখুন, খেয়াল করুন। মানে এই যে মেঘালয়া, এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিলেটের সাথে অনেকটা। তো এখান থেকে আসলে উপরে যাওয়ার সুযোগ নাই প্রাকৃতিকভাবে, কারণ অনেক পাহাড় উঁচু উঁচু স্কেপ করার। কিন্তু এই সিলেটের এই অংশটা দিয়া এবং এই যে কুমিল্লা, ত্রিপুরা, আগরতলা বা এদিকে চিটাগংয়ের অপোজিশনে, তার এদিকে অনেক হিলি, দেখেন এদিক দিয়ে স্কেপ করার সুযোগ কম ছিল। To West Bengal, Assam, Tripura, and Meghalaya on the Indian side. তো আমি দেখালাম একটা ডকুমেন্টেশন ছোট্ট, মানে আমি জানি না মানে এটার কি বিবরণ দেওয়া যায়। শেখ ফরিদ ভাই, আপনি এটা এই যে আমাদের মানুষগুলো এই পাকিস্তানি হানাদার এবং তাদের দোসর রাজাকার আলবদর আল শামসদের কারণে অত্যাচারিত হয়ে, ধর্ষণের শিকার হয়ে, এত বড় স্যাক্রিফাইসের পরে সেই রাজাকারের বাচ্চারা এসে আমাদেরকে শেখায় আমাদের বিজয় দিবস কি, আমাদের স্বাধীনতা দিবস কি, আমাদের মুক্তিযোদ্ধারা কেমন চলবেন, আমাদের যে ভিকটিম, এই যে নারীর। একটা রাজাকারের বাচ্চা স্বঘোষিত ইলিয়াস দেখলাম বলছে যে 1971-এ যাদেরকে পাকিস্তানিরা ল দিয়ে একটা শব্দ ব্যবহার করেছে, মানে বুঝতে পারেন যেন স্বেচ্ছায় গিয়েছিল। এই ভদ্রমহিলার মাথায় বুলেট দেখলেন, মানে আমি মনে করি আমি খুবই স্ট্রং একজন মনের মানুষ, আগে করতাম, এখন করি না। আর তো যখন করতাম তখনও এই ধরনের মানে যুদ্ধ বিগ্রহ, মানে এই জিনিসগুলো মেনে নেওয়ার মতো। এবং আরো দুঃখজনক হচ্ছে এই চূড়ান্ত সত্য কথাগুলোকে আজকে যখন এসে দেখতে হয় যে রাজাকাররা ক্ষমতা দখল করেছে, তাতে কি হয়েছে, এই জন্য কি সকল কিছু মিথ্যা হয়ে যাবে? শেখ ফরিদ ভাই, আমাদেরকে যদি একটু বলতেন, মানে একজন বয়োজ্যেষ্ঠ। ধন্যবাদ আপনাকে, সেই সাথে দর্শকদের আমাদের বিজয় দিবসের মহান বিজয় দিবসের শুভেচ্ছা। যদিও আমাদের দেশ এই মুহূর্তে এই বিজয়ের মাসেও পাক হানাদার দোসরদের দখলে, জামাত যার কুল শিরোমণি সেই রাজাকার আল বদর আল শামস, নেজামে ইসলাম মুসলিম লীগ এবং নামে বেনামে থাকা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী যে সকল শক্তি ছিল, তাদের হাতে এই মুহূর্তে দখলে আমাদের বাংলাদেশ, আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ। যে বাংলাদেশ তৈরিতে 30 লক্ষ মানুষ আত্মহতি দিয়েছে, তাদের জীবন দিয়েছে, বলিদান দিয়েছেন। পাশাপাশি অগণিত নারীর সম্ভ্রমের বিনিময়ে কেনা আমার এই বাংলাদেশ এই মুহূর্তে পাক হানাদারদের দোসরদের কবলে। তাই বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে গেলেও হৃদয়টা কেঁপে ওঠে। আপনি যে দৃশ্যগুলো দেখালেন, এর চেয়ে তো মর্মান্তিক দৃশ্য আমাদের জামালপুরে ঘটেছে। যারা দেখেছে, প্রত্যক্ষদর্শী, তারা আমাকে বলেছেন, আমি আপনার চ্যানেলেও বলেছি, সেইখানে আমাদের এলাকার সিনিয়র লোকেরা, জামালপুরের লোকেরা সেইখানে বলেছে, আপনার এই চ্যানেলে, আপনার লাইভেই, হ্যাঁ ফরিদ ঠিক বলেছিল। কোনো এক প্রসঙ্গে আপনাকে বলেছিলাম, আমাদের সরিষাবাড়ি জামালপুরের বাউসি ব্রিজ নামে একটা ব্রিজ রয়েছে, সেইখানে যখন সরিষাবাড়ি হানাদার মুক্ত হয়, জামালপুর জেলা সরিষাবাড়ি, বর্তমান সরিষাবাড়ি উপজেলা, যখন হানাদার মুক্ত হয়, সেই বাংকার থেকে অনেক নারীকে নগ্ন পাওয়া গিয়েছিল। তো এটা আপনি যেটা দেখালেন সেটা তো অনেক দূরের বিষয়, ত্রিপুরাতে। এই ঘটনা আমাদের জানা, আমাদের চেনা শহর, আমাদের চেনা উপশহর, যে ব্রিজের উপর দিয়ে আমরা প্রতিদিন যেতাম। দুর্ভাগ্যজনক হলো, তাও এটা খুব কম সংখ্যক লোকে জানত।
বিশেষ করে আমার যারা ক্লাসমেটস, আমরা এসএসসি পরীক্ষা যখন দেই ১০২ জন ছাত্র ছিলাম। আমি অনেককেই জিজ্ঞেস করেছিলাম তারা এটা জানে কিনা, তারা না করেছে। কেউ জেনে না করেছে, কেউ আসলেই জানতো না। তো মুক্তিযুদ্ধের ইতিহাসকে এইভাবে গোপন করা হয়েছে। আপনি তো ত্রিপুরার কথা বললেন, অনেক দূরের কথা। এটা তো আমার বাড়ির ঘরের। আমি ওই ব্রিজের উপর দিয়ে না হলেও আমি শত না হাজারো বার আমাকে যেতে হয়েছে আমার নানার বাড়ি ওইদিকে। ওই ব্রিজের উপর দিয়ে তখন যেতে হইতো, কারণ তখন রোড ছিল না। ওর উপর দিয়ে হেঁটে যেতে হতো আমাদের। রেলের উপর দিয়ে, কল্পনা করেন, রেলের উপর দিয়ে হেঁটে যেতে অথবা নদীর নিচ দিয়ে যেতে হতো। তো আমরা সেগুলো বড় হয়ে জেনেছি। জানার পরেই তো আস্তে আস্তে মুক্তিযুদ্ধের ইতিহাস যখন খুঁজলাম, অন্য অঞ্চল সিলেট, রাজশাহী, কুমিল্লা খুঁজতে গিয়ে আমার জেলাটাও আমি খুঁজে পেলাম। তো এই যে যারা, যে সকল বদমাইশ, জামাতের পেইড, পাকিস্তানের পেইড, তুরস্কের পেইড, মধ্যপ্রাচ্যের পেইড এজেন্টরা যে লেগে গেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করা, এটা নতুন কিছু না। ইলিয়াস তো বাংলাদেশি এবং মুসলিম পরিবারের, সে তো বিরোধিতা করবেই। আপনি দেখেন হিন্দু পিনাকি, যিনি শাহবাগে গণজাগরণ মঞ্চের পক্ষে আন্দোলন করলেন, যিনি এই মুক্তিযুদ্ধ বিরোধীদের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের ফাঁসি দেওয়ালেন, জেল দেওয়ালেন, সে এখন কোথায় কি করে? কিছু অর্থের বিনিময়ে সে তার, এই তো সদ্য ১৩ সাল কত, সেই দিনের কথা, আপনিও ছিলেন, সেই আন্দোলনে যুক্ত হয়েছিলেন। আপনি আপনার তো বয়স খুব বেশি না, তারপরও আপনি সেখানে ছিলেন, আপনি দেখেছেন ১৩ সালে। তো হুম, আপনি একেবারে ছোট না, আপনি তো ভালো করে দেখেছেন। আপনি দেখেছেন হুম। এরা কিভাবে আন্দোলন করেছে। আজকে তারাই আমরা ফ্রন্ট লাইনে থাকা বলতে মিছিল-টিছিল হলে যাই হতো আরকি। আমি চিটাগংয়ের কথা বলছি। আমরা সামনেই থাকতাম। অবশ্যই হ্যাঁ। থাকতেন। তখন তাহলে গায়ে এখন আরো দেখেন, বেশি হ্যাঁ। এখন এরা কি করে? সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাই, ভাইয়ের ঘরের কন্যা, সে লিখেছে ৭১ সালে নাকি মাত্র ২৫,০০০ মানুষ মারা গেছে। এটা তো আপনি জানেন, তার কিতাবে এগুলো এসেছে। এমনকি চিঙ্কু পামদের আম্মা অরুন্ধতী রায় লিখেছে, এটাও বেশি দিন হয় নাই। তিনি লিখেছিলেন যে ১৯৭১ সালে নাকি পাকিস্তানের বাহিনী বাংলাদেশের উপর কোনো অত্যাচার করে নাই। তো এগুলো নতুন কিছু না তো, এগুলো পেইড। অরুন্ধতী রায়ের মতো একজন স্বনামধন্য লেখিকার মুখ দিয়ে কি এমনি বেড়ায়? নেতাজি সুভাষচন্দ্র বসুর নাতনির মুখ দিয়ে কিভাবে বেরোয়? দুইজনে হিন্দুস্তানি এবং হিন্দু। যদিও আপনার রায় ক্রস, তার বাবা, তার অরিজিনাল নাম হচ্ছে সাজেনা অরুন্ধতী রায়, এরকম নাম। সেটা তিনি লিখেন না, কারণ তাহলে বুঝে যাবে যে তিনি খ্রিস্টান পরিবার থেকে বা হিন্দু এবং খ্রিস্টানের ক্রস। তাই পরিকল্পিতভাবে তিনি এই বদমাইশিটা করেন, তার এই নাম বলেন না। যেমন পাকিস্তানের একজন প্রভাবশালী নেতা ছিলেন, তিনি কখনো মির্জাফরের বংশধর, সেটা প্রচার করতে চাইতেন না। তেমনি কেন অরুণ তাদের পূর্ণ নাম প্রকাশ করেন না, এটাও একটা যথেষ্ট সন্দেহজনক বিষয়। সবচেয়ে বিপজ্জনক যে নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো ভাইয়ের ঘরের নাতনি এত বড় বদমাইশি করলো যে ২৫,০০০ নাকি হত্যা করা হয়েছে বাংলাদেশে। চিন্তা করে, কোথায় ৩০ লাখ, কোথায় ২৫,০০০, ৩ লাখও বলে নাই। তো এগুলো তো টাকা ছাড়া হয় না। পরিকল্পিতভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে কখনো বাংলাদেশি, কখনো পাকিস্তানি, কখনো খোদ ভারতীয় লেখিকা এবং বিখ্যাত পরিবারের ব্যক্তিদের দিয়ে কথা বলানো হয়। এই বাংলাদেশের মুক্তিযুদ্ধে কিন্তু শুধু বাংলাদেশের আলেম ওলামারাই বিরোধিতা করে নাই, ভারতের একটা আলেমও আমাদের পক্ষে বিবৃতি দেয়নি। পৃথিবীর কোনো তখন, এখন তো ৫৭টি বাংলাদেশ নিয়ে, এই ৫৭টিকে এখন মুসলিম রাষ্ট্র বলা হয়, যে ৫৭তম মুসলিম রাষ্ট্র, তৌহিদি জনতার দেশ। অথচ এই তৌহিদি জনতার ৫৭ নম্বর রাষ্ট্রের বিরোধিতা করেছে সকল মুসলিম ৫৬টি মুসলিম রাষ্ট্র। একজন আমাদের পক্ষে ছিল। রাষ্ট্র তো বঙ্গবন্ধুর নিহত হওয়ার পর বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করার পরে স্বীকৃতি দেওয়া হয়েছে। তো এই যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে প্রচারণা, ইলিয়াস বলেন, এই বদমাইশ হারামজাদা মৌলভী মুফতি ইব্রাহিম বলেন, আর ওই ভুয়া ব্যারিস্টার শাহরিয়ার বলেন, ভুয়া ব্যারিস্টার টাকলা ফুয়াদ বলেন, বাটপার শাহরিয়ারের কথা বলেন, যারাই বলেন না কেন, বা আরও যারা বলতেছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা থাকবে। কারণ তারা তাদের হয় তারা পেইড, আর না হয় তারা ৭১-এর পরাজিত শক্তিরই নাতিপুতি অথবা তাদেরই কেউ রক্তের। তাই তারা এগুলো ভুলতে পারে না, পারবেও না, এবং আমরা সেটা ভুলতে দিব না। আমরা সেটা তাদের এই ৭১-এ তাদের বাবারা, তাদের দাদারা, তাদের খালুরা যে পরাজিত হয়েছিল, তাদের আব্বার ৯৩,০০০ পাকিস্তানি সৈন্য হাত পা খাড়া করে দিয়েছিল, মানে হাত সারেন্ডার করে দিয়েছিল, হাত তুলে দাঁড়িয়েছিল, এটা আমরা ভুলতে দিব না। আমরা প্রতি বছর মনে করিয়ে দিবই। তো তাদের এই বেদনা ভোলার জন্য তারা কখনো ওয়াজের মঞ্চ, কখনো ফেসবুক প্ল্যাটফর্ম, কখনো ইউটিউব, কখনো বিদেশি সাহিত্যিক, বিদেশি নেতার নাতিপুতি,
কখনো বিদেশি সাংবাদিকদের তারা ভাড়া করবে, কিন্তু বাংলাদেশের জনগণ কিভাবে ভুলবে যে অজপাড়াগায় আমি শেখ ফরিদ অন্তত সরিষাবাড়ি উপজেলা একজন তো মনে রেখেছি যে বাউসি ব্রিজের নিচে আমাদের মা বোনদেরকে, আমাদের দেশের নারীদেরকে তারা নগ্ন করে বিহারীদের ক্যাম্পে দিয়েছিল। তারা কারা? ধর্ষণ তো করেছে সেই পাকিস্তানি হানাদাররা, কিন্তু তাদের এই সহযোগিতাটা কে করলো? ওই যে আমতারেক গালফল আমতারেকের ভাষায় যদি বলি, কারণ আওয়ামী লীগের যদি উদাহরণ দিই তাহলে তো আওয়ামী লীগের দোষর বলবে, যদিও আমাকে আওয়ামী লীগের দোষর বলে যায় আসে না, কারণ আমি তো মুক্তিযুদ্ধের পক্ষের বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো। তো ওই আমতারেক বলেছিল যে পাক বাহিনীরা তো কার ঘরে বউ আছে, কার ঘরে সুন্দরী মেয়ে আছে এটা তো জানতো না, কারণ তারা তো থাকতো কেউ বেলুচিস্তান, কেউ থাকতো পাঞ্জাব, কেউ থাকতো লাহোরের, কেউ থাকতো সিন্ধের। তারা কিভাবে জানলো যে জামালপুর সরিষাবাড়ি উপজেলা কার বাড়িতে মেয়ে আছে? এটা জানতো বাংলাদেশের রাজাকার আলবদর আল শামস, এই যে ইসলামী ছাত্র শিবির যার পূর্ব নাম ইসলামী ছাত্র সংঘ, এরা জানতো, এরাই ধরিয়ে দিয়েছে মানুষকে। তো এটা তারা মুছতে পারবে না। তারা যতই জান্নাতের লোভ দেখাক, যতই হাবিয়া দুজকের ডর দেখাক, যতই মিজানের পাল্লার হিসাব দেখাক, যতই কবরে আজাবের কথা বলুক, তারা বাংলাদেশের মানুষের মন থেকে তাদের জাকাম কুকাম ৭১ কোনোদিনই ভোলাতে পারবে না, পারে নাই, পারবেও না। অনেক ধন্যবাদ শেখ ফরিদ ভাই। আমরা একটু সমসাময়িক বিষয়ের দিকে যাই। মানে 19৭১-এর রাজাকার আলবদর আল শামসরা যা করেছে ৫ই আগস্ট একই কাজ করেছে। আপনারা হয়তো ভাববেন যে কেমনে বা আমাকে অনেকে বলে যে আসাদ ভাই আপনারা তো আমি রাজনৈতিক সচেতন এবং নিরপেক্ষ মনে করছিলাম, আপনি তো আওয়ামী লীগের পক্ষে কথা বলেন। আসলে মুক্তিযুদ্ধ যখন হয়েছে তখন তো আমি জন্মাই না, আমার বাবাও ছোট ছিলেন। কিন্তু কেন মুক্তিযুদ্ধকে আমরা ধারণ করি? কারণ এটা আমার অস্তিত্বের সাথে যুক্ত। আমি দেশে থাকি না অনেক বছর, ১ যুগের বেশি হয়ে গেছে বলতে গেলে। তা আমি দেশ নিয়ে কেন কথা বলি? আপনারা অনেকে হয়তো বলতে পারবেন যে আচ্ছা এই কথা বললে আপনি কোটি কোটি টাকা ইনকাম করেন, এই সেই হয়। বাইরে একটা লোক বাংলাদেশে থাকলে হয়তো বোঝা যেত তার কোনো কাজকর্ম নাই। তো আমি তো মানে আর হইল এই বিষয় নিয়ে কেন কথা বলবো? আমি যদি কথা বলতেই পারি, কথা বলার তো অনেক বিষয় আছে। এটা হচ্ছে যে ভাই, জন্ম যে জায়গাটাতে আমার মাতৃভূমির প্রতি দায় থেকে মুক্তিযুদ্ধ আমার অস্তিত্ব স্ট্রাকচার দিছে। ভূমি আমাকে ফসল দেয়, আমাকে জল থেকে শুরু করে সবকিছুই আমরা ভূমি থেকে নেই। আর এই স্বাধীনতা যে আপনি যে এক্সিস্ট করেন এবং আপনার ফ্রিডম, আপনি যে স্বাধীন, আপনি আপনার স্বকীয়তা নিয়ে বেঁচে থাকা, এই স্বাধীনতা তো তাদের কাছে কৃতজ্ঞ থাকবো না? তো 19৭১-এ যে কাজটা রাজাকার আলবদররা করছে, তারা এখনো একই কাজটা করছে। শুনুন একজন আওয়ামী লীগের নেতার মুখ থেকে। সৈয়দ, আচ্ছা আমি একটু তার নামটা সৈয়দ আপনাদের আশরাফুল ইসলাম টিটু। টিটো, হ্যাঁ, তিনি যুগ্ম সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ। আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে টিটু ভাই খুবই খারাপ লোক, খুবই খারাপ লোক। তার মুখ থেকে শুনুন তার সাথে কি হয়েছে। আমার বাসার সামনে প্রায় 1 ঘন্টা, আধা ঘন্টা, 1.5 ঘন্টার মতো ছিলাম আপনার। তখন ওই লাশগুলি আপনার পুরা লাশগুলি বাইর করতে ছিল আপনার। যে ছেলেটা আমার পাশ থেকে আপনার আওয়ামী লীগ অফিস থেকে হাঁটতে হাঁটতে আমার পাশে আসলো হেঁটে, আপনার সেই ছেলেটাকে আপনার পুরায় মারা হলো। সে আপনার জুলকার নাইন, তার স্ত্রী আছে, ছোট্ট একটা সন্তান আছে। যুবলীগের কষাকড়িয়াল ইউনিয়নের সাধারণ সম্পাদক আপনার মবিন মিয়া, সে এক বাপের একটাই সন্তান আপনার, তার আর কোনো ভাই বোন নাই, তার বিধবা মা। এই ছেলেটাকে আপনার নৃশংসভাবে জবাই করে হত্যা করে এবং এদিক দিয়ে আপনার একটা রড ঢুকায় এদিক দিয়ে বের করে আপনার। একটা গ্রামের নিরীহ ছেলে আপনার যুবলীগ করত। আর আমার বাসার আপনার যে গার্ড ছিল তার স্ত্রী, সে আসছিল চিকিৎসার জন্য আপনার। আমি যখন বাসায় ঢুকি তখন এই মেয়েটা আপনার চিকিৎসার জন্য যাবে, মাত্র গেটে বেরোবে তখনই আপনার আক্রমণটা শুরু হয়। সে বাসার ভিতরে গিয়ে ঢুকে তাকে পুরায় হত্যা করে। তার 6 বছরের একটা বাচ্চা তার সাথেই ছিল আপনার। এই বাচ্চাটা আপনার আলপা রক্ষা করছে আপনার। এই বাচ্চাটা শ্বাসনালী পুড়ে যায়, তার মার পাশেই পড়েছিল। আর আমার যে নাইট গার্ড, তারও আপনার শ্বাসনালী পুড়ে যায়। আর আপনার এখানে প্রায় 5-6 জনের রক কাটা হয়, পায়ের রক কাটা হয় আপনার, এবং কোপানো হয়, নির্মম ভাবে কোপানো হয়। প্রায় 15-20 জন আপনার মারাত্মক ভাবে আহত হয় আপনার। আমার 1 ঘন্টার মতো ছিলাম আপনার। ফরিদ ভাই, আপনি শুনলেন জি, এবং জি। এই বয়োজ্যেষ্ঠ মানুষটি, তার বোঝাই যাচ্ছে কথায় যে তিনি খুব কষ্টে ইমোশন কন্ট্রোল করছিলেন। এরকম, এটা তো একজন ব্যক্তি তার জানা কয়েকটা ঘটনার বিবরণ দিলেন।
1971 সালের সাথে কি মিল পান? সেই সময় রাজাকাররা যা করেছে। বুঝলাম টিটু সাহেব খুবই খারাপ লোক। তার আশেপাশের এদেরকে এবং হত্যা, ঝুলিয়ে রাখা, এই বর্বরতা কারা চালায়? জামাত শিবির চালায়। এবং তারা এটা আগে থেকে প্ল্যান করে রাখছিল। 5ই আগস্ট যে করছে এটা না, কিন্তু তারা ডে 1 থেকে, এটা আরো কয়েক বছর ধরে তারা এই প্ল্যান করছিল, রক্তের গঙ্গা বয়ে দেবে। এখন বাংলাদেশের নদীগুলোতে লাশ পড়ে। আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় ছিল, লাশ যদি এইভাবে ফেলতো, একটা জামাত শিবির বাংলাদেশে থাকতো না। তো প্রশ্নই আসে না। আপনি বলেন যে শেখ ফরিদ ভাই, যে আওয়ামী লীগকে কেন ডিফেন্ড করবো না, বা আওয়ামী লীগের নেতাকর্মীদের রাইটস নিয়ে কেন কথা বলা যাবে না, এরকম বর্বরতা দেখে কি আমাকে চুপ থাকতে হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক নেটওয়ার্ক বা বাংলাদেশের অন্যান্য আমি শব্দটা ব্যবহার করলাম না, মানে বুদ্ধিজীবী নামক তাদের মতো তো আমি হইতে পারবো না ন্যায় আর অন্যায়ের মাঝখানে, বা আমরা তো এটা হইতে পারি না। ন্যায় আর অন্যায়ের মাঝখানে কোনো এখানে নিরপেক্ষতা নেই। আওয়ামী লীগ সুযোগ পাবে বলে, মানে আওয়ামী লীগের উপরে অত্যাচার হইতেছে এই কথা বলার জন্য যদি আমি ভাবি যে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ ফিরে আসবে, এটা ভাবার তো, মানে এই ভাবনাগুলো কেন, আর কেউ মানুষ কেন এগুলো মুখ বুজে সহ্য করছে এত এত বড় বর্বরতার পরেও? আপনার কি মনে হয়? এটা সাইকোলজিটা হচ্ছে, দেখেন, তারা বলতেছে যে আপনার আমার কথা আওয়ামী লীগের পক্ষে চলে যায়, আমরা আওয়ামী লীগের দোষর। তাহলে তাদের ভাষায় তো তারা জামাতের দোষর, তাদের কথা তো জামাতের পক্ষে চলে যায়। এটা কিন্তু বললেই বলবে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, এটা বললেই তখন আরো খারাপ হয়ে যাবে। আমরা কথা বললে আওয়ামী লীগের পক্ষে যায়, এর জন্য বিরাট আমরা দোষী, আওয়ামী লীগের দোষর, ভারতের দালাল, নরেন্দ্র মোদীর দালাল, রয়্যাল এজেন্ট। তাইলে ঠিক এর বিপরীতটা কি? জামাতের দোষর, বিএনপির দোষর, পাকিস্তানের দালাল, আইএসআইয়ের এজেন্ট, এর বিপরীতটা তো তাই হয়। আপনার মনে আছে গণজাগরণ মঞ্চে আমরা শিবিরকে ক্রস ফায়ার দিয়েছিল, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছিলাম। শিবিরের রাজনীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, 180 ডিগ্রি আমরা উল্টা, আমরা তাদের পছন্দ করি না, এমনকি তাকে নিষিদ্ধ চাই। কিন্তু তাই বলে তাকে আমরা ক্রস ফায়ার দিয়ে মেরেছি, এটা আমরা পছন্দ করি নাই, আমরা প্রতিবাদ করেছিলাম। এর কারণে আমাদের কিন্তু তখন তৎকালীন ছাত্রলীগ যুবলীগ যথেষ্ট অপমান অপদস্থ করেছিল। মনে আসছে কিনা আপনার আমি জানি না, ইমরান সরকারের অধীনে। এমনকি এটা অনেকেই, মানে অনেকটা গণজাগরণ মঞ্চেও মোটামুটি 2 ভাগে বিভক্ত হয়ে গেছিল এই কারণে। কিন্তু আমরা সেখানে প্রতিবাদ, আমরা ওই পক্ষে ছিলাম যে না, আপনি আমরা তাদের পছন্দ করি না, তাদের রাজনীতি পছন্দ করি না, এমনকি তাদের নিষিদ্ধও চাইতেছি আইন করে, কিন্তু আপনি তাদের ক্রসফায়ার দিতে পারেন না। এই বদমাইশগুলো কি তা জানে? এগুলো আমরা যে বলেছিলাম জানে না, তারা একতরফা কথা বলে। আচ্ছা, আপনি দেখেন আওয়ামী লীগের পক্ষে গেলে সমস্যাটা কোথায়? আওয়ামী লীগের পক্ষে গেলে সমস্যাটা কোথায়? ধরে নিলাম আমরা আওয়ামী লীগ করি, কি সমস্যা? আপনি জামাত করতে পারেন, সিনা টান কারকে দিখা সাকতা হয়, বিএনপি করতে পারেন, আপনি শুক্রে 8 দিন হওয়া এই যে আমাদের ভাবির ছেলেদের দল এনসিপি গ্যাং, আসলে তো এনসিপি বৈষম্য বিরোধী এবিসিপি পার্টি বলতে কিছু নাই। জামাতের সাপের 2 মুখ, জামাতের 20 মুখ, এই 20 মুখের মুখ হলো তারা। তা আপনি সেটা করতে পারবেন, আমি আওয়ামী লীগ করলে দোষ কি হবে? আমি জয় বাংলা স্লোগান দিলে আপনার এত জ্বলে কেন? জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান, পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা বললে আপনার সমস্যা কোথায়? কারণ আপনার সমস্যা আছে, কারণ আপনি মুক্তিযুদ্ধ বিরোধী। তাই আপনি আমাকে ট্যাগ দিচ্ছেন আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ করছি শেখ হাসিনার দোষর, এটা বলেই ক্ষান্ত হয় না তারা বলে ভারতের দালাল। এটা পাকিস্তান আমলে বলেছে, সরোয়ার দিকে বলা হয়েছে পাকিস্তানের দালাল, খুদ মৌলানা ভাসানীকেও বলা হতো পাকিস্তানের দালাল, মৌলানা তর্ক বাগিশকে বলা হতো ভারতের দালাল। তো এটা তো নতুন কিছু না। কোন মুক্তিযোদ্ধাকে ভারতের দালাল বলা হয় না? কোন মুক্তিযোদ্ধাকে হিন্দু, মালাউন, কাফের, যা পারছে বলা হয়েছে? ইভেন সর্বশেষ গোলামের বাচ্চা গোলাম, মানে গোলাম আজমের পোলা আজমির, সেও বলছে আজমি যে যারা আওয়ামী লীগ করে তারা মুসলমান না। মৌলবীরা তো একেবারে, মৌলবীদের তো এখন পৌষ মাস, ঠিক আছে, মৌলবীদের এখন পৌষ মাস, তারা তো চিৎকার করে করে বলতেছে মুক্তিযুদ্ধ। এই যে দেখেন মুফতি ইব্রাহিমোভিচ, এই বদমাইশটা, এই মিথ্যুক আজম, ঝুটায় আজম বলেছে যে 71-এর প্রজন্মের মতো নাকি খারাপ প্রজন্ম দেখে নেই। একে তো লাথি দিও, একে আমি লাথি দিত এর গায়ে, এর কপালে, মুফতি ইব্রাহিমের কপালে লাথি দিত, আমার লজ্জা লাগে, আমার পা অপবিত্র হয়ে যাবে এই বদমাইশটার। মানে পাছায় লাথি দিত, কপালেও লাথি দিতে আমার পা অপবিত্র হয়ে যাবে। এই প্রত্যেকটা মোল্লারে জনপ্রিয় করছে কিন্তু আওয়ামী লীগ। আওয়ামী লীগের আমলে তারা ফুলে ফেপে মডেল মসজিদ, সনদ। ভাই আপনি একটা মোল্লা দেখান তো, শুধুমাত্র তাহিরি ছাড়া, জয় বাংলা তো বলে সে মুক্তিযুদ্ধের পক্ষের, তাহিরি ছাড়া বাংলাদেশে একজনও নাই। আর কিছু কিছু উদারপন্থী মুসলমান যারা হচ্ছে ধরেন আটরশি বা ধরেন আহমদিয়া সম্প্রদায় বা হেজবুত তাওহিদ, তাহরির না, হেজবুত তাওহিদ, এরকম কয়েকটা ছাড়া আওয়ামী লীগের প্রতি সফট কর্নার আছে, বা তারা এই যে মানুষ হিসাবে বা একটা রাজনৈতিক দল হিসাবে তাদের ওইভাবে বিদ্বেষ দেখায় না। আমি বলছি তাহিরি সাহেব, সে আহলে সুন্নাত ওয়াল জামাত বা ওই ঘরানার,
পক্ষে বলে নাই আওয়ামী লীগের, কিন্তু বিরোধিতা করে নাই। বিরোধিতা। এছাড়া আর যেগুলা ওয়াজ মাহফিলকারী আব্বাসী, আজহারি, হ্যাঁ, তারেক, আফসারি। ফারেক, করোনা ইব্রাহিম, এমন কোন মোল্লা নাই যে আওয়ামী লীগের চরমভাবে ক্ষতি করে নাই, অথচ আওয়ামী লীগ তাদেরকে ওয়াজ মাহফিলে ভাড়া করে নিয়ে যেত। অর্থাৎ আওয়ামী লীগ যাদেরকে বন্ধ করেছিল তারা আজকে আওয়ামী লীগের দুর্দিনে চরমতম শত্রুতা দেখাইছে। আবার আওয়ামী লীগ ক্ষমতা থাকতে কি করছে, যত ভোকাল নাস্তিক ছিল হুম। সবাইরে জেল খাটাইছে বা হত্যা মেরে বা ফেলছে। দেশ থেকে তাড়াই মেরে দিছে। ফেলছে বা দেশ ছাড়া করেছে। হ্যাঁ, আজম খান বা অমির রহমান পিয়াল, আওয়ামী অ্যাক্টিভিস্ট, আওয়ামী ঘরানার, তাদেরকে দেশ ছাড়তে হয়েছে আওয়ামী লীগের আমলে। আওয়ামী লীগের। ও হ্যাঁ, পিয়াল ভাইকে তো তাদের আওয়ামী লীগের ধর্মীয়, আমলে হুম। হ্যাঁ। তো দেখেন, যখন আওয়ামী লীগ বিপদে, পিয়াল ভাইরা আওয়ামী, প্রকাশ। আজম খান ভাইরা, আমরা প্রকাশ। আওয়ামী লীগের সমালোচক ছিলাম ডে ওয়ান থেকে। 5ই আগস্টের পর থেকে Yes. আপনি বাংলাদেশের ভোকাল নাস্তিক এমন করে দেখাইতে পারবেন না যে এই সময় এসে শেখ হাসিনার বিরোধিতা করতেছে বা আওয়ামী লীগের বিরোধিতা করতেছে। কিছু লোক করতেছে, এটা হচ্ছে যে বাম, পচা বাম, বদমাইশ। বলছে এই যে চিঙ্কু বাম, আরিফুর রহমান, চিঙ্কু বাম, এই চিঙ্কু যে বাম। এই সেই, হ্যাঁ, এই যে ধরেন বদরুদ্দিন ওমর মোল্ল, বদ gang. ওমর, বা ধরেন এই যে কামরুল হাসান মামুন, এরপরে আনু মোহাম্মদ, যারা আছে আর কি, যারা এই চিঙ্কু বাম বা কয়টা? বা মেঘো মোল্লা বলেন, বা সবাই শেখ হাসিনা মানে আওয়ামী লীগের সাথে বেইমানি করছে। বেইমানিটা কিরকম, তাদের আমলে কিন্তু তারা অনেক সুযোগ সুবিধা নিছে, আমরা সুযোগ সুবিধা নিয়ে নির্যাতিত হয়েছি। দেশের স্বার্থে, বাস্তবতার স্বার্থে, ন্যায় অন্যায়ের স্বার্থে কিন্তু আমরা প্রকাশ্যে, আমি তো প্রকাশ্যে আওয়ামী লীগকে ডিফেন্ড করে যাচ্ছি। এখন চিন্তা করেন যে কারা নিমক হারাম আর কারা না। আমরা আওয়ামী লীগের নিমক খাই নাই, স্টিল না, টুডে নিমক খাই। 1 পয়সা আওয়ামী লীগের কেউ দিতে এই- পারছে বা করছে, কোনো বেনিফিট দিতে পারছে? ইম্পসিবল। আর যদি বেনিফিট দিত, বাহারে আমি দৌড়ানি দিতাম না। বেনিফিট দিলে, কারণ নুন খাইলে গুন গাইতে হয়। আমি হাসান মাহমুদের এই এগুলো, মাহমুদের বিরুদ্ধে বলতেন না। হ্যাঁ, রাইট, বলতেন হ্যাঁ। না। কিন্তু আওয়ামী লীগ কেন তাদের নিমক হারামদের চেনে না? তাদেরই নিমক কেন খায় যারা এসা তাদের। আপনি এই যে দেখেন, এই যে তো- ভদ্রলোক টিটু সাহেব, আমি তারে চিনি না, তার এই কথাবার্তাগুলো শুনে আমি 1971-এর সাথে মিল আমি পাইছি চিনি বর্বরতার। তাকে। আমি তিনি আমার চোখ দিয়ে সৈয়দ পানি আশরাফ ঝরে। সাহেবের- তিনি সৈয়দ আশরাফ সাহেবের কাজিন। আমার সাথে ফোনে কথা হয় আমার। জি, আশরাফ সাহেবের কাজিন, সৈয়দ আশরাফ আওয়ামী লীগের তার আমার cousin। আমার পক্ষ থেকে তাকে একটু সমবেত হই, জানেন, এটা জানাই দেন। মানে আমি আমি আর কি বা আপনার করতে পক্ষ পারি? থেকে তাকে আমি তার সমবেদনা জানাবো। আর আপনি তো বললেন যে তখন তাদের পেলে পুষে, বিএনপির তো এদের পৃষ্ঠপোষক, কোনো সন্দেহ নাই। আওয়ামী লীগও মোটামুটি পেলে পুষে বড় করেছে। শুধু কি তাই, আপনি কি জানেন, এই যে আপনি তো বলেছেন ধর্মের আর সমালোচনা করবেন না, আপনার আলোচনা অন্যদিকে রাখলাম। আমি এই যে মৌলবীদের সমালোচনা করি বলে, আপনি কি জানেন আমাকে থামতে বলে যে আমি নাকি ক্ষতি করতেছি তাদের। চিন্তা করে দেখেন, আমাকেই এখনই বলে আমি যেন মৌলবীদের এভাবে না বলি। কিন্তু মৌলবীরা কবে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল? শুধু বললাম তো, শুধু বাংলাদেশের মৌলবী না, ভারতের একটা মৌলবীর নাম বলতে পারবেন না আপনি যারা আমাদের পক্ষে ছিল। ভারতের কোনো চিঙ্কবা আমাদের পক্ষে ছিল না। ভারত তো দূরের কথা, সারা পৃথিবীর কোনো মৌলবী আমাদের পক্ষে ছিল না। মক্কার খাদেম থেকে শুরু করে বাংলাদেশের ওই অজপাড়া গায়ের মূর্খ ওই মসজিদের খাদেম ভারতের, এবং এই যে যারা বলেন সুফিবাদের ঢোল পিটান, তাদেরকেও বলতে চাই, আজমিরের কোন পীরটা আমাদের পক্ষে ছিল? নিজামুদ্দিন আউলিয়ার মাজারের কোন লোকটা আমাদের পক্ষে ছিল? হযরত বখতিয়া কাকির মাজারের কোন লোকটা আমাদের পক্ষে ছিল? ছিল না। বরং এখনো মুসলমানরা বলে আমরা কেন মুক্তিযুদ্ধ করেছি। আপনি কি জানেন, তামিলনাড়ুতে আমি সবসময় বেশি বেশি থাকতাম, তাই না? তামিলনাড়ুতে আচ্ছা, কাশ্মীরে মুসলমান, তাদের ভাষায় নির্যাতিত। তামিলে তো মুসলমান নির্যাতিত না, সেইখানে মুসলমান কেন আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী, এটা বলেন আমাকে। আপনি কি জানেন? ওরা তো জানতো না। আমাকে বলছে তোমরা কেন ভাগ হইলা। আসামের লোক তো ডাইরেক্ট বলে, আসামের লোক, আমি পোস্ট দিয়েছিলাম, আসামের লোক আমার সামনে বলেছে এই ভেলুরে যে শেখ হাসিনাকে মেরে ফেলা উচিত। এটা বলতো আসামের লোক। আচ্ছা, আসামের মুসলমান কেন এই কথা বলে শেখ হাসিনাকে মেরে ফেলতে হবে? এটা আজকে থেকে 5-7 বছর আগের কথা বলতেছি আপনাকে। 5 বছর না, আরো কম সময়ের মধ্যে বলছে। আর আপনি জানেন, আমার সামনে বলতেছে, আমি অবাক হয়ে যাই। এরা বলতেছে বাংলাদেশি মুসলমানের সাথে, এরা বলতেছে, আপনি ভাবতে পারেন এই কথাটা একবার? আচ্ছা, আসামের মুসলমান কিভাবে জানলো? সবচেয়ে একটা অদ্ভুত তথ্য দেয়, আপনি কি জানেন? এই যে রোহিঙ্গাদের শেখ হাসিনা 12 লক্ষ রোহিঙ্গার জায়গা দিয়েছে না? আওয়ামী লীগ বরাবরই না, ভুল নার্সিং করে। এই 13 লক্ষ রোহিঙ্গার জায়গা দিয়েছে না? রোহিঙ্গারা কি বলে জানেন এখন? আপনি কি শুনেছেন? আপনি খোঁজ নিয়ে দেখেন। বাংলাদেশের রোহিঙ্গারা কি বলে? শেখ হাসিনা তো আয়না ঘর বানাইছে। আচ্ছা, শেখ হাসিনা আয়না ঘর বানাইছে, এটা রোহিঙ্গারা কেমনে জানলো? আমাকে বলেন, বাংলাদেশের রোহিঙ্গারা কেমনে জানলো শেখ হাসিনা আয়না ঘর বানাইছে? এরা প্রকাশ্যে বলে এবং বলে কি শেখ হাসিনা বেঈমান, শেখ হাসিনা নাকি বিদেশ থেকে ওদের নামে টাকা এনে খাইছে। এগুলো বলে এই রোহিঙ্গারা। এগুলো কারা শিখাইছে? এই বাংলাদেশের এই বদমাইশ মৌলবীরা, এই হেফাজতি জামাতি মৌলবীরা, এদের এগুলো মসজিদে শুনেন। এরা আওয়ামী লীগ মনে করছে যে আমরা তো মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতেছি। নো, ওই যে মসজিদের প্রত্যেকটা মিম্বরে থেকে বয়ান দেওয়া হয়েছে, ভেতরে মেসেজ দেওয়া হয়েছে
যে আওয়ামী লীগের বিরোধিতা করতে হবে, আওয়ামী লীগ দেশের শত্রু, আওয়ামী লীগ ইসলামের শত্রু, দেশের শত্রু না। ওরা তো দেশ বিশ্বাস করে না, ওরা তো মানে পাকিস্তান। ওরা বলে যে পাকিস্তানের শত্রু ইসলামের শত্রু। মানে রোহিঙ্গারা অশিক্ষিত মূর্খ, যারা কন্ডমের মধ্যে রাখে হলো লবণ, বলে যে ইসলাম বিরোধী, কন্ডম ইউজ করা যাবে না। এই রোহিঙ্গাদের এই মেসেজটা কে দিল? রোহিঙ্গারা লাথি উষ্ঠা খেয়ে চলে আসলো বাংলাদেশে, শেখ হাসিনা আশ্রয় দিল, সেই শেখ হাসিনাকে তারা গালি দেয়। ঠিক মৌলবীরাও তাই, শেখ হাসিনাটা খাবে, শেখ হাসিনাটা পড়বে, পড়ার পরে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর বিরোধিতা করবে, এটাই তাদের কাজ। এটা এই কথাটা আমরা বলতেছি না আজকে, আপনি গিয়ে দেখেন মিনিমাম 20 থেকে 25% আওয়ামী লীগ আমাদের এই কথা সমালোচনা করবে। এখন এই যে আজকের কথা আমি জানি, আপনি কি জানেন যে আমাকে ফোন করে কয়েকজন বলেছে আমি যেন এইভাবে না বলি। কেন? বলে ফরিদ তুমি এইভাবে বললে এইটা কেমন যেন হয়ে যাচ্ছে আমাদের জন্য। আমি বলছি, আমাদের জন্য মানে? তাতে এই যে আপনারা 560টা মসজিদ বানাইছিলেন আর ওয়াজের মধ্যে যে এত তোয়াজ করতেন, ওয়াজে আর তোয়াজে দেশের মারা গেছে কোয়াজে, এই যে আপনি ওয়াজ করতেন, এত সভাপতি সেক্রেটারি হইতেন, এখন জায়গা দেন। এখন সবচেয়ে আশ্চর্যের বিষয় শুনেন, আমাদের টাঙ্গাইলে এক সুধীর ভাই আছে না, আওয়ামী লীগের সময় লুটপাট করে বড়লোক হয়েছে, ওই শালায় 200 গম্বুজের মসজিদ বানাইছে টাঙ্গাইলে। করতে হইলো সিবিআই নেতা ছিল সোনালী আর জনতা ব্যাংকের, বদমাইশি করে লুটপাট করে ওই প্রভাব দেখে বহুত টাকা বানাইছে, ওইলে জায়েজ করার জন্য মসজিদ কারণ দেখবেন যে মুসলমান হজে যায়, যে মুসলমান উমরা করে, যে মুসলমান টুপি লাগায় ঘন ঘন, মানে হঠাৎ করে টুপি লাগায়, নিশ্চিত থাকবেন ও 2 নম্বরে কাজ করছে। তো ও তো বহু টাকা কামাইছে, ও গিয়ে বানাইছে মসজিদ, বানাইছে টাঙ্গাইল 200 গম্বুজের। এখন সুধীর ভাই কই? এখন ওই সুধীর ভাইয়ের তো টাঙ্গাইলের খারাপ ভাষা কম লাগে, ওরা তো পাইলেই তো জবাই করবে এই মৌলবীরাই। মসজিদ বানাইছে 200 গম্বুজের, ওরা এখন 5 পয়সা দাম আছে। এগুলো আমরা বললাম কি এটা বললো না, এটা বললো না, কেন বলবো না? উচিত কথায় তথা ভাতে বেলাই বেজার। এই যে মৌলবাদী শক্তিকে এখন বিএনপি বুঝতেছে, কিন্তু আওয়ামী লীগের তো বোঝা শেষ, 5 তারিখে বুঝে গেছে। এই কথা বললেও আমরা খারাপ হয়ে যাই। এখন বিএনপি বুঝতেছে। চরমনায়ের পীর আজকে কি বলছে শুনছেন তো? চরমনায়ের পীরের আরেক মুরিদ আছে না, রেজাল করিম নাকি কি যেন নাম, মুফতি, মানে বাংলাদেশে তার মুক্তির অভাব নাই, আবার এক মুফতি আরেক মুফতিরে কাফের বলে। সে রেজাল করির চক্ষু মুফতি বলছে তারেক রহমানের বাংলাদেশে আসার অধিকার নাই। এটা যদি আমরা বলতাম এখন 14 গোষ্ঠী কিন্তু উদ্ধার করে ফেলতো, আপনার আর আমার। এখনই চলে না আপনার আমি বলি তারেক রহমানের বাংলাদেশের রাজনীতির অধিকার নাই। 100 লোকের মধ্যে 99 জন আমাদের নাস্তিকের বাচ্চা আর আমার মায়ের তুলে গালি দিবে, কিন্তু রেজাল করিম আপনারা বলছে বিএনপির চুপ। চরমনায়ের পীর শেষরা সাদাবাজ বলছে বিএনপিদের। আমি 50 জন বিএনপি নেতাকে বলছি ফোন করে একটা বিবৃতি দেন, তার বিরুদ্ধে দেয় নাই, বিএনপি দেয় নাই। আপনি আমি যদি বলতাম শেষরা সাদাবাজ, আপনার আমার মা বাপ 14 গোষ্ঠী উদ্ধার করতো, বিএনপির নীরব, ঠিক আওয়ামী লীগেরও নীরব। এই যে বললাম এটাও সমালোচনা করবে। সৈয়দ আশরাফ সাহেব, এই যে টিটু সাহেবের কাজিন বড় ভাই সৈয়দ আশরাফ সাহেব কি বলেছিলেন, যেটা আপনার চ্যানেলে বলেছি, অনেকেই জানে, আবারও বলি, বারবার বলতে হবে, যে মৌলবাদী শক্তি মৌলবাদীরাই হবে আওয়ামী লীগের মূল শত্রু, বন্ধু না। এবং আপনি জানেন সবচেয়ে দুর্ভাগ্যজনক, এই কথা বলার কারণে সৈয়দ আশরাফ সাহেবের জন্ম বার্ষিকী, মৃত্যু বার্ষিকীতে লোক হয়তো না আওয়ামী লীগ পাওয়ারে। আপনি তার কবরে দেখবেন ফুল দেওয়ার লোক নাই, কারণ কি ওই যে বলছে, ওই যে হেফাজতের সমালোচনা করছে। তাহলে চিন্তা করে দেখেন, যার বাবা জাতীয় চার নেতার একজন, তিনি আওয়ামী লীগের একজন একেবারে সৎ মানুষ সৈয়দ আশরাফ। কেউ কোনো সুধীর ভাই বলতে পারবে না তার বিরুদ্ধে যে 5টা টাকা খাইছে, মানে অভিযোগও নাই তার বিরুদ্ধে, অন্তত মিথ্যা হলেও তো অভিযোগ, তার বিরুদ্ধে সে অভিযোগও নাই। কিন্তু সেই লোকটা যখন বললো, আওয়ামী লীগ মনক্ষুণ্ণ হয়ে গেল। টিটু সাহেব হলো তার কাজিন, এই টিটু সাহেব তার কাছে গেছে, সুবিধা নিতে দেয় না, সে কাউকে সুবিধা দেয় নাই। আমার সাথে জীবনে 2বার দেখা হয়েছিলাম, ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, ঠিক আছে, এবং আমি কম রেট লিখছিলাম বলে আমাকে দেখা করার অনুমতি দিয়েছিলেন, নাহলে হয়তো দিত না। বহুবার চেষ্টা করছি, যখন লিখছি শেখ ফরিদ জামালপুর কমরেড, নিচে লিখেছি জামালপুর, তখন আমাকে দেখা করতে দিয়েছিল। যাই হোক, তিনি অত্যন্ত সৎ মানুষ ছিলেন। এই লোকটা আওয়ামী লীগের বলে গেছে, তার কথা এত সত্য যে মৌলবাদী শক্তি শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে শক্তি নয়, মৌলবাদী শক্তি শুধু আওয়ামী লীগের শত্রু না, বিএনপিরও শত্রু, জাতীয় পার্টিরও শত্রু। যদিও জাতীয় পার্টি, বিএনপি এসে বিসমিল্লাহ লাগাইছে, জাতীয় পার্টি এসে রাষ্ট্রধর্ম ইসলাম বলছে, কিন্তু মৌলবাদীরা এদেরও শত্রু। প্রমাণ হয়ে গেছে। জাতীয় পার্টি কাজ নিষিদ্ধ কারা চায়? আপনি চাইছেন, আমি চেয়েছি, এই হেফাজত চাইতেছে, জামাত চাইতেছে, মৌলবীরা চাইতেছে, আওয়ামী লীগের তো কাফেরি ঘোষণা করেছে। তো ফলাফল কি? এগুলো বললে আমাদের দোষ। বিএনপিরও চেষ্টা চাঁদাবাজ, রাজনীতি করতে দিবে না, এগুলো বলা শুরু করছে। তারপরও দেখবেন এদের তো আজ করতে হবে। অথচ এদের যদি কালকে বিএনপি এবং আওয়ামী লীগ লিল্লা দেওয়া বন্ধ করে, পরশু দিনই কিন্তু চাপার গোস্তাও থাকবে না, পাশার গোস্তাও থাকবে না, পেটের গোস্তাও থাকবে না, ঘাড়ের গোস্তাও থাকবে না, কিন্তু এদেরকে প্যাট্রোনাইজ করবে। আর আমরা যখন এগুলো ধরিয়ে দেবো, হয়ে যাব তাহারি ভালো না, তাইলে তাহারি আর ভালো না। জি রাইট। শেখ ফরিদ ভাই, আমরা একটু সৈয়দ আশরাফের সেই ঐতিহাসিক বক্তব্যটা দেখি নাকি? আমি চেষ্টা করছি, এটা আসলে ওই ভিডিওটা কিনা,
একটু বোঝার। আপনার কি ওনার ড্রেস কোড মনে আছে? কোন কাপড়ের ইয়ে পরেছিলেন? এইটা বোধহয় এটি ভিডিওতে। সম্ভবত জি। আসসালামু আলাইকুম। আজকের এই সম্মেলনে উপস্থিত ডেলিগেট অ্যান্ড কাউন্সিলর ভাই ও বোনেরা, মঞ্চ প্রবিষ্ট আমাদের নতুন প্রজন্মের নেতা, আগামী দিনের ভবিষ্যৎ আজকে আপনাদের সামনে উপস্থিত। হ্যাঁ, উপস্থিত। জয়, তুমি একটু দাঁড়াও, দাঁড়াও। আমরা সবাই মিলে তালি দেখি, সবাই মিলে তালি দেই। আগামী দিনের ভবিষ্যৎ তুমি। এবার দেশে আসতে হবে, এই দলের দায়িত্ব নিতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেটাই হলো তোমার দায়িত্ব। জননেত্রী শেখ হাসিনা যতটুকু দেশকে এগিয়ে নিয়ে গিয়েছেন, তার ধারাবাহিকতা ধারাবাহিকতার জন্য তোমার নেতৃত্ব আসা দরকার। এই বাংলাদেশ তিনি জয়কে নিয়ে এক সময় বঙ্গবন্ধুর হাতে ছিল, মুক্তিযুদ্ধের পরে ধ্বংস ধ্বংস, কিছুই ছিল না বাংলাদেশে। পাকিস্তানের যাতাকালে এই বাংলা কোনোদিনই তারা দাঁড়াতে পারে নাই। জননেত্রী শেখ হাসিনা যখন আসলেন মরুভূমি, যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, আমরা সবাই হতাশ হয়ে গেলাম যে আমাদের বোধহয় কোনো ভবিষ্যৎ থাকবে না, এই আমাদের প্রাণের দল এই আওয়ামী লীগ কোনোদিনই থাকবে না, বাংলাদেশে বঙ্গবন্ধুর কথা কেউ বলবে না। এই পরিস্থিতি ছিল। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসে আস্তে 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 আস্তে। তিনিই হলেন আমাদের শেষ ভরসা, শেষ ভরসা। এবার আমরা আরেকজন শেষ ভরসা এখানে উপস্থিত আছেন। সেই একদিন নেতৃত্ব দেবে, এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই আমি আশা করি। আজকের কাউন্সিল, আমি সবসময় কাউন্সিলকে বলি। আচ্ছা, এখানে তিনি আওয়ামী লীগের একটি অনুভূতির নাম বলেছেন, আবার এখানে বলছেন এটা নয়, অনেক দর্শকরা বলেছেন। যেখানে তিনি ইসলামিস্ট যারা, এই যে ইসলামিক সন্ত্রাসীরা, সেটাই হবে আওয়ামী লীগের পরবর্তী থ্রেড, বিএনপি না, জামাত না, এটা তিনি ওই বক্তব্যে উল্লেখ কোট করেছিলেন। আপনাদের কাছে যদি ওই ক্লিপটা থাকে আপনারা একটু আমাদেরকে পাঠান, এখানে কমেন্টে পাঠালে আমরা সেখান থেকে নিয়ে ওইটা দেখাবো। এবার শেখ ফরিদ ভাই, ইন দ্য মিন টাইম আমরা এই মোল্লার জাহানারা ইমামের ব্যাপারটা একটু শুনে নেই। এর মধ্যে ওই ভিডিওটা খুঁজে আমাদেরকে দেবেন। আমাদের দর্শকরা অনেক স্মার্ট, এটা আমি শিওর। আর এর মধ্যে আপনারা এটা শেয়ার করতে পারেন। এই তারেক মনোয়ারের একটু বক্তব্য শুনি তো, অল্প একটু বক্তব্য, কারণ বেগম রোকেয়াকে নিয়ে বিভিন্ন ইসলামিক সন্ত্রাসীদের আপত্তির জায়গাটা তো রয়েছেই, কারণ সকল ধর্মীয় মৌলবাদীরা চায় নারীদেরকে দমিয়ে রাখতে, তাদেরকে বস্তাবন্দি করে রাখতে। তো সেখানে বেগম রোকেয়া নারী জাগরণের জন্য এত ভূমিকা রেখেছেন। তিনি ধর্মগ্রন্থগুলোকে বলেছেন পুরুষের লিখিত রচনা সমগ্র বা গ্রন্থ। তো এইখানে তো তাদের আতে ঘা লাগবেই। কিন্তু এই মোল্লা একজন, তার জীবনে যদি কোনো একটা সত্য কথা বলে থাকেন, মানে সত্য কথা তো নাই, এরা সব এরা জীবনে মরার এক পর্যন্ত সত্য কথা বলতে জানবেন না, কিন্তু কোনো একটা বক্তব্য পাওয়া যাবে যেখানে বিষ না ছড়িয়ে জাহানার ইমাম এবং আরেকটা বক্তব্য দেখছিলাম জাহানার ইমামের পক্ষে বলছেন। আর এখানে হচ্ছে যে বেগম রোকেয়াকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। শুনুন তার মুখে। আমাদের মায়েদের জন্য বেগম রোকেয়া আদর্শ। এই দিনাজপুরের বেগম রোকেয়া বড় বড় আল্লাহর ওলি ছিলেন, তিনি কোরআনের বড় সাধক ছিলেন। তিনি মা খাদিজাকে অনুসরণ করতেন। মা খাদিজাতুল কুবরা কখনো নিজে আগে খেতেন না, আগে স্বামীকে খাওয়া দিতেন, তারপরে নিজে খেতেন। আমাদের মায়েদের জন্য বেগম রোকেয়া আদর্শ। প্রিয় বন্ধুগণ, আপনারা তো বুঝলেন, এইবার বুঝলেন তো মোল্লা মুন্সিরা যে আপনাদের বক্তব্য দেয়, এরা কোন লেভেলের গাঁজাখোর। আর গাঁজাখোররা তো অনেক স্মার্ট, মানুষের নেশা করে, আনন্দে থাকে, পিনিকে থাকে। চিন্তা করেন যে সে কবে না, আমি ভয়ে আছি শেখ ফরিদ, আমার না কবে ইসলাম প্রচারক বানাই দেবে না। কারণ হলো 100 বছর পরে মুসলমানদের কোনো পণ্ডিত পাওয়া যাবে না। তখন ডক্টর আহমদ শরীফ, ডক্টর হুমায়ুন আজাদ, সুলাইমান নাসরিন, এবং তারপরে আস্তে আস্তে আসতে হবে। ওকে,
এবার আচ্ছা দর্শক আপনারা, আমি কমেন্টের দিকে তাকিয়ে আছি, যদি ওই ভিডিওটা আপনাদের কারোর কাছে থাকে লিঙ্ক এখানে দেন। আপনি এই মুহূর্তে আমাদের প্রায় 2000 মানুষ 3000 মানুষ দেখছেন ফেসবুক ইউটিউব মিলে নাকি? তো এই যে আপনি এতগুলো মানুষকে আপনার একটা অবদান রাখতেন যে আমরা ওই ভিডিওটা, ওটা খুব জরুরি, আওয়ামী লীগের মানুষদের জন্য আরো জরুরি। সৎ মানুষ যখন কিছু বলে সেটা শুনবেন, কারণ তার কোনো স্বার্থ থাকে না। তো আমরা ওই Yes, ভিডিওটা yes. লিঙ্ক এখানে দেন, এর মধ্যে অনেকটা ভিডিও দেখবো। তো শেখ ফরিদ ভাই কিছু একটা বলতে চাইছিলেন, যদি বলতেন। জি জি, শুনেন, এরা এগুলো হাইড করে দিতে চায়। এই যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, এগুলো হাইড করে দিতে চায়। আরেকটা নিউজ আপনি খুঁজে পাবেন না, আমি বলে দেই। সেটা হচ্ছে আওয়ামী লীগ তখন ক্ষমতায়, হয় 14 সাল নয় 15 সাল, এক্সাক্ট সালটা আমার মনে নাই, কিন্তু 14 বা 15 রংপুরে আওয়ামী লীগের নেতাদের তওবা পড়ানো হয়েছিল মসজিদে নিয়ে। বলা হয়েছিল যে তোরা তওবা কর, বল আওয়ামী লীগ বিরোধীর দল, হিন্দুর দল, কাফের দল আর কোনোদিন করবো না। রংপুরের ডিসিকে হাইকোর্ট থেকে তলব করা হয় এই বিষয়ে তথ্য জানার জন্য। তারপর আর কোনো নিউজ নাই, তারপর কোনো কিছুই নেই, খবরই নেই, আপনি নিউজও পাবেন না এখন। কোথায় গেল? আরেকটা পাবেন না, ভারতের অদ্ভুত তথ্য দিই আপনাকে। মৌলানা ওই যে মাদানি পেদানি ওই যে যেগুলো আছে এখন, ওই যে দেওবন্দের বদমাইশগুলো, তারা সে জামাতে নামাজ পড়ছে, বিবৃতি দিয়েছে যে হে আল্লাহ, ভারতকে তুমি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানাও, নরেন্দ্র মোদীর হাত থেকে বাঁচাও। তারা স্পেশাল 2 রাকাত নামাজ পড়ছে, ধর্মনিরপেক্ষ ভারত চেয়ে, নিউজ গায়েব। এরা এরকম বদমাইশ। আরেকটা তথ্য দেয়, এখন বলবেন যে তাই নাকি, এগুলো গায়েব হয়। আরেকটা তথ্য দেই, বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরিটা দেখছেন তো কত বড়? আপনি ভিতরে গিয়েছেন কিনা আমি জানি না। ওই ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরি কিন্তু ভেরি রিচ, ইউ বিলিভ ইট অর নট। কেউ যদি শুধু বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের জেলা লেভেলের বইগুলো পড়ে, ও নাস্তিক হয়ে যাবে, ইতিহাসে এত পণ্ডিত হয়ে যাবে সে। এই ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা যেটা আছে বাইতুল মুকাররম মসজিদ, যে বাইতুল মুকাররমের এগুলো আপনি পাবলিকলি বলতেছেন এখন, না ইসলামিক ফাউন্ডেশন বন্ধ করে দেয় ওরা? হ্যাঁ, আরো বলি কি করছে শুনেন। আমি পড়ে দিয়েছি, এমন না যে এখন বলতেছি। ইবনে খালুদ্দিনের বই বের করবেন, যে মৌলিক বক্তব্য পাতা কাটা, 10 পাতা 12 পাতা নাই, মাঝখান থেকে 1 পাতা নাই। আপনি আল বিরুনির বই বের করবেন, পাতা কাটা। আপনি নজরুলের বই দেখবেন, পাতা কাটা। কেন ইমাজিন? আপনি জানেন নজরুলের বই পাতা কাটা। আর এই যে বেগম রোকেয়ার গালি দিল, এই বেগম রোকেয়ার সুলতানা ড্রিমস বই তো আমি সবচেয়ে বেশি পাইছি ইসলামিক ফাউন্ডেশনের ভিতরে। কেন ইমাজিন? এই বইগুলো তারা কেটে দেয়, আমি নিজে দেখেছি, দায়িত্ব নিয়ে বললাম। শুধু এখানে না, ওই গণক সাহিত্য গ্রন্থাগার কি যেন একটা আছে না, ওই যে গুলিস্তানে, ওই যে কি মাজার গুলিস্তানে, ওইখানে একটা লাইব্রেরি আছে সরকারি। সেখানে গিয়ে দেখবেন যেগুলো আপনি বিতর্কিত, মানে বিতর্কিত না, আসলে সত্য, সে পাতাগুলো নয়, বইয়ের পাতা নাই, কোনো বইয়ের পাতা নাই। আরো অজব বিষয় আপনাকে বলি, আরেকটা বইয়ের নাম বলি, এই বইয়ের নামটা আমার মুখস্থ থাকে সবসময়, বলি না। জি মেহরুল্লাহর একটা বই, আরবি সাহিত্য আরবি কি যেন ভুলে গেলাম নামটা, আরবি সাহিত্য দর্শন এরকম নাম, আরবি সাহিত্য, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করা। সেই বইয়ের পাতাগুলো নাই এখন, রিপ্রিন্টে ওই পাতা পাবেন না। এমনকি জি মেহরুল্লাহ সাহেব, যিনি এই বইটা লিখেছিলেন, আরবি সাহিত্যে যার অনুবাদটা আমি পড়েছি আরবি সহ, তিনি নিজে রিপ্রিন্ট করছে বই, এখন সেই বই ওগুলো নাই। এগুলো এমন না যে আপনাকে আমি এখন বললাম, ওগুলো নাই। ওইখানে গিয়ে আপনি মিশরের যে দার্শনিক, আর মিশরের যে আরবি সাহিত্যের বিখ্যাত ব্যক্তি এবং দার্শনিক, তাদের বক্তব্যগুলো তিনি নিজেই গায়েব করে দিয়েছেন। মানে এটা কেউ গায়েব করে নাই, খোদ লেখক গায়েব করে দিয়েছে। লেখকের নাম জি মেহরুল্লাহ, অধ্যাপকের নাম জি মেহরুল্লাহ, পুরো নামটা মনে নাই। তো এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। তো এইখানে ধর্মের নাম শুনলে এরা, এই জন্যই কিন্তু কার্ল মার্কস বলেছেন যে ধর্ম হচ্ছে আফিম। আর এই আফিমকে আবার বামপন্থীরা এখন এটাকে ব্যাখ্যা বদলায় ফেলতেছে। পারলে মার্কসকে এখন মোহাম্মদ বানাবে, পারলে মার্কসের দেবতা বানিয়ে ফেলবে, এই বক্তব্য এখন ঘুরায় বলে। তারা এখন উল্টায় ফেলছে। মানে আপনি হাসতে হাসতে মারা যাবেন। এই মৌলবাদীদের কথা বাদ, আপনি বামপন্থীদের বক্তব্য শুনলে হাসতে হাসতে মরবেন। 30 দশকে বামপন্থীদের যে বয়ান 40 দশকে নাই, 40 দশকের যে বামপন্থীর বয়ান 50 দশকে নাই, 50 দশকের যে বয়ান 70 দশকে নাই, 70 দশকেরটা তো এখন নাই, গায়েব করে দেয়। অথচ ওই বইগুলো আপনি বের করেন। এবং আরেকটা তথ্য দেই, অনেকে এটা রাগ করতে পারেন, সেটা হলো বর্তমান যে কোরআন শরীফ পড়ে 2023 সালের আগের কোরআন শরীফ বের করে দেখেন, একটা আয়াত নাই। এটা আমি বলি নাই, বাংলাদেশের, এটা মাহমুদুর রহমান মান্না ভাইয়ের বই লেখা। এই যে মাহমুদুর নাগরিক ঐক্য মাহমুদুর রহমান মান্না ভাইয়ের বই লেখা এটা। এখন আমার তো গ্রন্থাগার বারবার গায়েব করে দেয়, আমি তো আমাকে তো পালায় থাকতে হয়েছে, তাই বইগুলো এখন আমার সংগ্রহে দিতে পারতেছি না। আমি বই তো বিভিন্ন কয়েকজনের বাসায় রাখতে হইতো আমার।
পরে দেখি ওগুলো গায়েব করে দেয়। তো মাহমুদের নামটা তো লেখকের নাম তো আমি বলবো না, মাহমুদুর রহমান মান্না ভাইয়ের বইগুলো বাইর করেন, আমাদের একটাতে পাবেন। বিশেষ করে গণতন্ত্র নাকি কি যেন কথা, এরকম বেশি বড় না, এই 150 পাতার মতো বই, ওই বইটার মধ্যে মান্না ভাইয়ের এখানে লেখা, এই কোরআন শরীফের কথা লেখা আছে। কাউকে প্রতিবাদ করতে শুনেছেন আপনি কোনোদিন? শুনেছেন? তখন মাহমুদুর রহমান মান্না ভাই আওয়ামী লীগ করতো, তখনও প্রতিবাদ করে নাই, তখনও প্রতিবাদ করে না। আর এখন তো মান্না ভাই তো সুবহানাল্লাহ। আমার প্রিয় মান্না ভাই, যাকে ভোট দেওয়ার জন্য আমি ঢাকার থেকে আমি ভোটার লিস্ট কোনোদিনই বাতিল করতাম না, যে মান্না ভাই কবে মেয়র হবে তাকে আমি একটা ভোট দিব, আমার প্রিয় মান্না ভাই। যাই হোক, এই হচ্ছে দশা। দেখবেন তেমনি সৈয়দ আশরাফের এই বক্তব্য এখন আপনি খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে, খুবই কঠিন হবে। আমি জানি না, টেকনোলজির অনেক বিষয় আছে, ওগুলো আমি বুঝি না। না, আপনি পাওয়া দেখেন- যাবে। জি। আমাদের দর্শকরা অলরেডি এখানে লিংক দেওয়া শুরু করেছেন। আমি একটু অনুরোধ করি, কেউ যদি দেখে থাকেন সুনির্দিষ্ট একটু link। খুঁজে আমাকে দেন, আমরা একটু দেখি। আর একটা জিনিস আপনাদের সাথে রাখতে একটু এক্সপেরিমেন্ট করি। সেটা হচ্ছে যে আমাদের যে ইয়েটা ছিল আর কি বলে, ওই এই যে ইকো হয়, মানে অডিও চালাইলে ইকো হচ্ছে, তো ওইটা আমি ঠিক করে ফেলছি এক্ষুনি, আপনাদের সাথে রেখেই করছি। তো এর মধ্যে আপনারা এই লিঙ্কটা একটু খুঁজে দেন, সৈয়দ আশরাফের ওই ঐতিহাসিক বক্তব্য, যেখানে আচ্ছা ওই বক্তব্যে কি বলেছিলেন ওগুলো একটু যদি আপনি বলতেন, তাহলে আমাদের হ্যাঁ, দর্শকরা আমি বুঝতে বলি হবে। আপনাকে। তিনি বলেছিলেন, অনুভূতির নাম, এটা তো আওয়ামী লীগেরা বারবার বলে, খোদা আওয়ামী লীগেরা ওই ভাষণটা আর বাজায় না, তারা ওটা কিছু কেউ লজ্জা পায়। সেটা হচ্ছে তিনি বলেছিলেন, আরেকটা বলি, এটা বলে আরো অনেক কষ্ট পাইতে পারে আওয়ামী লীগের লোকজন, মানে সবাই না। তিনি বলেছিলেন, বিএনপি নয়, মৌলবাদী শক্তি আওয়ামী লীগের 1 নম্বর শত্রু, এইভাবে ভাষায় বলেছিলেন। আবারও বলি, বিএনপি নয়, মৌলবাদী শক্তি আওয়ামী লীগের আসল শত্রু, এই ভাষাতে তিনি কথাটা বলেছিলেন, আমার স্পষ্ট মনে আছে। এটাই হলো তার একেবারে সত্যি কথা। তিনি বলেন নাই যেটা বিএনপির জন্য মৌলবাদী শক্তি শত্রু, তিনি বলেন নাই বাংলাদেশের শত্রু, তিনি এক কথায় বুঝে, যেটা আওয়ামী লীগের শত্রু অবশ্যই সেই শক্তি বাংলাদেশের শত্রু, যে শক্তি বঙ্গবন্ধুর শত্রু অবশ্যই সেই শত্রু বাংলাদেশের শত্রু, যে শত্রু জয় বাংলা শব্দের শত্রু নিঃসন্দেহে সে সবার শত্রু, যে 32 নম্বরের শত্রু নিঃসন্দেহে সে বিএনপির শত্রু। এটা বিএনপি এখন, যদিও বিএনপি নিজেরাই মিছিল করেছে যে তারেক ভাই কথা দিলাম 32 নম্বর তোমায় উপহার দিলাম, কিন্তু তারা জানে না তাদের কিভাবে ফাঁদে ফেলেছে বিএনপিকে এই জামাত। এটা বুঝবে যখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় আসবে, তখন বুঝবে হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস। কারণ সবচেয়ে বেশি ডলারটা বিএনপি খাবে, কারণ কি, জামাত তো সংখ্যায় কম, আর ওদের জন্য মধ্যপ্রাচ্যে আছে, সব পালায় চলে যাবে। বিএনপির তো এত কোটি কোটি লোক কোথায় পালাবে, যেমন আওয়ামী লীগের লোক কোথায় পালায় যাবে। যদিও তারা বলে ভারতে পালিয়ে গেছে, ভারতে কত পার্সেন্ট গেছে? আওয়ামী লীগের যদি 35% ধরি, কত পার্সেন্ট গেছে? 1.5% গেছে। আপনি যদি 35%-এর 2-3 কোটি লোক যদি ধরেন, 3 কোটি লোকের 1% হলে কত হয়? 3 লাখ। 3 লাখ লোক পালাইছে ভারতে, প্রশ্নই আসে না, সবই তো বাংলাদেশে আছে। তো তাহলে বিএনপি তো আরো পালাইতে পারবে না, বিএনপি তো 0.3% পালাইতে পারবে না। এই ডলারগুলো যাবে বিএনপির উপর দিয়া। এটা আপনি বিএনপিকে এখন বুঝাইতে পারবেন না, কারণ যখন যে ক্ষমতায় থাকে, সে ক্ষমতার মোহে থাকে, সে বুঝতে পারে না। যেমন আমার ভাবির পোলারা বুঝতে পারতেছে না, তারা ভাবতেছে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আমাদের সাথেই তো আছে, কিন্তু যখন ব্যারাকে যাবে ফিরে, হ্যাঁ, মৌমাছির মতো বাংলার জনগণ মুক্তিযুদ্ধের পক্ষের ধরবে তাদের ঘিরে, তখন পেটে পাড়া দিয়ে বাইর করে ফেলবে গু। কোনো ঝাড় ফুতে কাজ হবে না, কোনো মৌলবীর ওয়াজে কাজ হবে না, কোনো কাবার খাদেমের ফুতেও কাজ হবে না, পাবলিক গু বের করে ফেলবে, কেউ ঠেকাইতে পারবে না। তখন আসাদ নূরও যদি বলে ভাই আমরা অনুরোধ করলাম, শেখ ফরিদ জিন্দাফির যদি বলে ভাই অনুরোধ করতেছি এদের মাফ করে দেন, বলবে যে শালা তোরা দুইটা আগে তো কর, দুইটা পারাম। মানে বাংলার জনগণ এত ক্ষেপে আছে মুক্তিযুদ্ধের পক্ষে, এরা জানে না মক্কার খাদেমের ফুও কাজ হবে না, সোজা গু বের করে ফেলবে। জি রাইট। প্রিয় দর্শক, একটু আগে যে শেখ ফরিদ ভাই কথা বললেন, আপনারা একটু জানাবেন যে ইকো হচ্ছিল কিনা। আর ওই লিঙ্কটা একজনে বলেছেন 3 মিনিট সময় লাগবে, আমরা অপেক্ষা করি সৈয়দ আশরাফের সেই বক্তব্য শুনবো। এইবার আমরা জামাতের এই কার্যকলাপগুলো দেখবো, তার আগে আমাদের মনে হয় যে মডারেট মুসলমান যে বদমাশ কত বড় অকৃতজ্ঞ দেখাই। যেমন ইকো হচ্ছিল কিনা ফরিদ ভাইয়ের কথায় সেটা একটু জানাবেন, তাহলে আমাদের এই প্রবলেমটা আগামীতে আর হবে না, কখনোই ইকো হবে না। একই সাথে ইকো হচ্ছে। ইকো হচ্ছে, ওই যে আপনি যখন দেখান কথা বলতে হ্যাঁ, আগে হইতো, কিন্তু এখন আমি এটা সলভ করার চেষ্টা করেছি, হয় কিনা আপনারা জানাবেন। কারণ আমার মনে হয় যে আপনার কথা শুনতে শুনতে একটা মাথায় আসলো, তো দেখলাম এই রাজব্রো নামের এই ছেলেটারে আপনারা অনেকে চেনেন। কিভাবে চেনেন? এই যে এইরকম অভিনয় করে আর কি, গান টান, মানে পুরো পাংখা আর কি। তো সে লিখছে
মিজানুর রহমান আজহারির এরকম একটা সেমিনার দেখা সে খুবই মুগ্ধ। মিজানুর রহমান আজহারির ফ্যান বয়। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এর আগে কখনো এরকম ক্রাউড দেখে না, সবই ধন্যবাদ। সে তার বাবা সবাই আবেগে আপ্লুত, সবই ঠিক আছে। সবশেষে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির কাছে ছোট্ট একটা আবদার রাখতে চাই যে পরশু দিনের কনসার্টটা সম্ভব হলে পোস্টপন করা হোক। বেশি কিছু না, একটু ডিপলি চিন্তা করেন, নিজেরাই উত্তর পেয়ে যাবেন। ধন্যবাদ। মানে আজহারি সাহেব যেহেতু এখানে ওয়াজ করে গেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, সেখানে কনসার্ট হবে, মানে এর 2 দিন পরে, এইটা তার ইমানে আঘাত লাগছে। তো তার মানে কি কনসার্ট হওয়া মানে গান বাজনা হচ্ছে খারাপ, ওয়াজ মাহফিল হচ্ছে ভালো। একই জায়গায় গান বাজনা এবং কনসার্ট দুটোই হওয়া উচিত না। আচ্ছা, রাজের পেশা কি? সে তো শিল্প সংস্কৃতির লোক, মানুষকে অভিনয় দেখায়। অভিনয় কি হালাল? অভিনয় হালাল? এই শাবানাদের মতো বদমাশি করলো না রাজ? মানে এই ধরনের Yes, মডারেট yes. মুসলমানদের ব্যাপারে কি বলবেন যে মিজানুর রহমান আজহারি ওখানে আইসা ওয়াজ করে গেছে এই জন্য ওইখানে কেউ, তাহলে মিজানুর রহমান আজহারি যে টয়লেটে যায় ওই টয়লেটে তো মানে কি হিসাব করবো? মানে ভাই একটু বলেন তো শেখ ফরিদ ভাই, এই ধরনের এই বদমাশ মডারেটদের এরাই হচ্ছে, এরা এই তথাকথিত মডারেট এই মুসলমানরা হচ্ছে আসল বদমাইশ। এরা কওমি মাদ্রাসার মৌলবাদীদের চাইতে বড় জঙ্গি। আপনি দেখেন না, এই যে আল্লামা ইকবাল, তার মুস কিন্তু আমার মতো, মানে এইরকমই আল্লামা ইকবালের মুস। তার কিন্তু দাড়ি নাই, কিন্তু তার বয়ানগুলো শুনলেন। আর আর ওই যে মদখোর, গিদরখোর, শোরখোর, জিন্না কিন্তু মুসও রাখে নাই, ক্লিন শেপ। তাদের বয়ানগুলো শুনেন, এরা বেশি বদমাইশ। আপনি দেখেন এই যে হুমায়ুন, যে ভারতে বাবরি মসজিদের ঘোষণা দিল, ওরা দাঁড়িয়ে আছে, মোছো নাই। ওরা দেখিয়ে বোঝা যায় জীবনে নামাজ পড়ে না। কিন্তু যারা ইট নিয়ে আসতেছে চেহারা দেখলে বুঝবেন ফজর নামাজ তো দূরের কথা, জুম্মার নামাজ পড়ে কিনা সন্দেহ আছে। এরাই কিন্তু বেশি বদমাইশ। শাবানার বক্তব্যগুলো শুনেন, ববিতার বক্তব্যগুলো শুনেন। আপনি ইদানিংকালের ঘটনা বাদ, আপনি দেখেন না পরিমণি মসজিদ বানায়, রোজিনা এখনো তার নাতির বয়সী ছেলের সাথে নাচ গান করে, চটং পটং করে। সেই রোজিনা আবার 2 কোটি টাকা দিয়ে এফডিসির ভিতরে মসজিদ বানাইছে। দেখছেন তো এফডিসিতে কি হয় আমরা কিন্তু জানি, অত কিছু বলতে চাই না। তো এরা হচ্ছে এই মডারেটরাই হচ্ছে আসল বদমাইশ। এদের কারণে মৌলবাদীর আস্কারা পেয়েছে। আপনি দেখবেন নিজের সন্তানকে পড়াবে ইংলিশ ভার্সন, নিচে পক্ষে একটা ভালো স্কুল কলেজে যদি ইংলিশ ভার্সনে না পায় বা ইংলিশ মিডিয়ামে না পায়, তাহলে ভালো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াবে, আর মানুষের জন্য বানাবে কওমি মাদ্রাসা এতিমদের জন্য। চালায় বেহেস্তে চলে যাবে, সারা জীবন আকাম করবে। শুনেন, আমি বলেছি তো বাংলাদেশের মডারেট মুসলমান কত বড় বদমাইশ তার একটু উদাহরণ দিই। ঢাকার 3-4 আমি যাইতাম, ঠিক আছে, মদ খাওয়ার জন্য না, আমার সব কিছুই গবেষণা। কারণ মদ আমার বন্ধুর দোকানই আছে, মদের দোকান ফ্রি, আমি খাই না, মানে ইরেগুলার, মন ধরলে খাই, নাহলে খাই না। তো আমি তাদের সাথে যাইতাম, আমাকে নিয়ে যাইতো, খাওয়াইতো, খাইতাম। মদের গ্লাসে প্রত্যেকটা ব্যক্তি, মানে মনে করেন আমি যদি 100 জনের সাথে গিয়ে থাকি মদের বারগুলোতে, ঢাকার কথা বলতেছি, বাইরের কথা বাদ, এই 100 জনের মধ্যে 90 জন মদের গ্লাসে মদ ঢালতে ঢালতে বলতো কি জানেন, সরি আইন ভালো। আচ্ছা বলেন তো, এখন হাসবেন না কানবেন? মদের গ্লাসে মদ ঢালতে ঢালতে বলতো রিয়া আইন ভালো। এই লোকের আপনি কি বোঝাবেন? গাঁজা খোরদের আড্ডাতে আমি যাইতাম, গাঁজা 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 বুঝছেন তো, গাঞ্জা, গাঞ্জা খোরদের ওইখানে যাইতাম। গাঞ্জা খোরা বলতো সরিয়া আইনি দরকার বাংলাদেশে। তাহলে গাঞ্জা খোরের অবস্থা হবে কি? বুঝতে পারছেন তো বাংলাদেশের মানুষের মেন্টালিটি। আপনি দেখেন এই যে সলিমুল্লাহ খান জুনিয়র ফ্রড মাজার, তো ফ্রড মাজার, বড় মিয়া তো বড় মিয়া, ছোট মিয়া সুবহানাল্লাহ সলিমুল্লাহ খান, আহমেদ সবার মাজারে খাদেম। বাঙালি মুসলমানের মন যে লিখেছে, সেখানে আপনি মৌলবাদীদের সুযোগ কোথায় পেলেন তার পক্ষে সাফাই গাওয়ার? বাঙালি মুসলমানের মন প্রবন্ধটা আহমদ সফার আমিও পছন্দ করি না খুব একটা, হাফ পছন্দ করি আর কি। আমার পছন্দ হচ্ছে ডক্টর হুমায়ুন আজাদ। তো এই হাফ পছন্দের লোকটা যে বাঙালি মুসলমানের মন প্রবন্ধটা লিখেছে, এটা পড়ার পর আপনি কিভাবে মাদ্রাসার পক্ষে কথা বলবেন? আপনি কি জানেন লাল সালু উপন্যাসের চাইতে বাঙালি মুসলমানের মন, ওটা তো উপন্যাস সহজে বোঝা যায়, বাঙালি মুসলমানের প্রবন্ধ একটু কঠিন, কিন্তু লেখা লিখেছে। সেখানে আপনি কিভাবে মাদ্রাসার পক্ষে দালালি করে সলিমুল্লাহ খান, এই সলিমুল্লাহ খান, অথচ আমি নাম বলতে চাই না, তারই এক ভাই অত্যন্ত প্রগতিশীল মানুষ, শতভাগ প্রগতিশীল। জি, মনে হয় কিছু দেখাবেন। জি জি জি, না আপনি বলেন, কন্টিনিউ করেন। আমরা সৈয়দ আশরাফের সেই ভিডিওটা পাইছি, আমরা শুনবো। আপনি আপনার কথা শুনান। জি, তাহলে প্রিয় দর্শক আমরা একটু দেখি এখানে আসলে কি বলেছিলেন সৈয়দ আশরাফ। বিএনপি বা অন্য কোনো দল নয়, ধর্মীয় উগ্রবাদী হবে ভবিষ্যতে আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু, এমনটাই মনে করতেন সৈয়দ আশরাফ। আর সতর্ক করেছিলেন এর বিরুদ্ধে দলকে ঐক্যবদ্ধ হতে হবে। 2014 সালে দেশ জুড়ে যখন জামাত শিবিরের তাণ্ডব, তখন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক সভায় সৈয়দ আশরাফ এমন সতর্ক বার্তাই দিয়েছিলেন। আরো জানাচ্ছেন ওহিদুল ইসলাম।
আওয়ামী লীগ শুধু একটা রাজনৈতিক দল অনুভূতি না। লম্বা বক্তৃতা কখনোই দিতেন না সৈয়দ আশরাফুল ইসলাম। 2014 সালে গণভবনে দলের কার্যনির্বাহী কমিটির সভায় নিজে কথা না বলে অনেকটা জোর করে সৈয়দ আশরাফকে বক্তব্য দিতে দাঁড় করিয়ে দেন শেখ হাসিনা। আমি তো রোজই বলি। সবাইকে অবাক করে দিয়ে সেই দিন প্রায় আধ ঘন্টা বক্তব্য রেখেছিলেন তিনি। স্বাধীন দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছেলে হয়েও সাদামাটা জীবনযাপন করতেন। তার পড়াশোনা ও জানার পরিধি ছিল যে কোনো প্রাজ্ঞ মানুষের মতোই। বিচরণ ছিল অনলাইন জগতেও। সেই সূত্রেই তিনি বলেছিলেন, সাইবার জগৎ জামাত শিবিরের দখলে। বিরাট একটা চক্র সেখানে আপনার কাজ করছে, এটার ব্যাপার। তো এই ব্যাপারে আমাদের একটু সচেষ্ট থাকা দরকার। খালি এখন বাইক দিয়ে জনসভা যুদ্ধ না, যুদ্ধটা কিন্তু আপনার ওয়েব বিতরক, সেই যুদ্ধটা চলছে। এর বিরুদ্ধে লড়তে না পারলে মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগ সম্পর্কে ভ্রান্ত ধারণা নিয়ে বড় হবে নতুন প্রজন্ম। ইয়াং মাইন্ড যাতে আপনার যাতে সঠিক ইতিহাস জানে বা সঠিক রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল হয়, তারা যাতে আপনার মানসিকতার মানুষ হিসাবে যাতে বড় নয়, সেটার ব্যাপারে আমাদের এখানে কার্যকরী ভূমিকা রাখা প্রয়োজন আছে। দীর্ঘদিন লন্ডনে থাকার অভিজ্ঞতা, সৌদি আরবের টাকায় লন্ডনের হোয়াইট চ্যাপেলে মসজিদ নির্মাণ ও সেই শহরেই উগ্রপন্থীদের বেড়ে ওঠার গল্প শোনান আশরাফ। কে হিজাব পরে কে বোরকা লাগায় ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্টটা হইলো যে পলিটিক্সটা, যে বিষাক্ত পলিটিক্সটা যে তাদের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। নিজ দেশেও উগ্রপন্থার অশনি সংকেত টের পেয়েছিলেন তিনি। বলেছিলেন, ইউরোপের জিহাদিরা যেমন মধ্যপ্রাচ্যে ছুটে যাচ্ছেন, তেমনই একদিন তারা বাংলাদেশেও ছুটে আসবে। তার সেই বক্তব্য সত্য প্রমাণ করে বছর ঘুরতেই হোলি আর্টিজানে হামলা হয়। এখন তো ইংল্যান্ডে আপনার এ লেভেল পাস করতে চায় না, মাদ্রাসায় ভর্তি। কাজে ক্যান ইউ বিলিভ আপনার লন্ডন শহরে মাদ্রাসায় পড়ি আপনি কি করবেন? কতটা মসজিদ আছে যেটার মধ্যে ইমামতি করা সম্ভব? আজকে ওখানে লেখাপড়া করিয়া সিরিয়াতে যাইতে যুদ্ধ করার জন্য, অমুক জায়গায় জিহাদ, ইরাকে চলো জিহাদ করি, অমুক জায়গায় জিহাদ, বাংলাদেশেও তারা জিহাদ করতে আসবে। তাই লেবাসধারী ধর্ম ব্যবসায়ীদের সম্পর্কে সতর্ক হতে বলেছিলেন তিনি। এই যে বিষয়গুলি কিন্তু এক সময় কিন্তু আমার যেটা মনে হয় যে হয়তো আগামী বছর না, এক সময় কিন্তু আমাদের এগুলি মোকাবেলা করতে হবে। আমাদের দেশেও কিন্তু এই ক্লাস একটা তৈরি হইতেছে। অন্য কোনো দল নয়, ভবিষ্যতে ধর্মীয় উগ্রপন্থাই হবে আওয়ামী লীগের অন্যতম শত্রু। তেমন ইঙ্গিতই দিয়েছিলেন সদ্যপ্রয়াত এই রাজনীতিবিদ। এই বাংলাদেশের এই আওয়ামী লীগের, এই দেশের স্বাধীনতাকামী মানুষের যে অর্জন, সেই অর্জন কিন্তু একদিন বিসর্জন দেবে। এখন খুব ভয়াবহ মনে হয় না, যেহেতু মূল আক্রমণটা কিন্তু আমাদের দিকে এখন না। ওহিদুল ইসলাম, ৭১, ঢাকা। এক সেকেন্ড, হ্যাঁ শেখ ফরিদ ভাই, মানে এখন আপনি বলেন, এই সৈয়দ আশরাফের বক্তব্যটা আমরা পুরোটা শুনলাম। ৭১কে ধন্যবাদ এরকম একটি প্রতিবেদনের এই করার জন্য। এটা এই যে প্রায় 10 বছর আগে এই কথাগুলো তিনি বলেছিলেন, আমরা বাস্তবতা কি দেখলাম? ফলে গেছে হুবহু মিলে গেছে, হুবহু দুইজন মানুষের কথা হুবহু মিলে গেছে। একটা হচ্ছে রাজনীতিবিদ সৈয়দ আশরাফ সাহেবের কথা, আর একটা হচ্ছে লেখক, ঔপন্যাসিক, বহুভাষী ভাষাবিজ্ঞানী ডক্টর হুমায়ুন আজাদ। হুবহু তাদের কথা মিলে গেছে। সৈয়দ আশরাফ যা বলেছেন আওয়ামী লীগের জন্য হারে হারে তা 100% মিলে গেছে। আমি তার সাথে যুক্ত করতে চাই, বিএনপির জন্য মৌলবাদী শক্তি আওয়ামী লীগের সাথে ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। আওয়ামী লীগ কামব্যাক করতে পারবে। আওয়ামী লীগ কিন্তু, আমি বলেছি, আওয়ামী লীগ বিপদে আছে, আপদে আছে, মহাবিপদে আছে, কিন্তু আওয়ামী লীগ কিন্তু অসহায় দল না। আওয়ামী লীগ কামব্যাক করবে, বিএনপি পারবে না। বিএনপি নেভার ব্যাক, তারা পারবে না, নেভার উইল বি ব্যাক। তারা কখনোই ব্যাক করতে পারবে না। যদি যখন এই জামাত এইভাবে, স্বাধীনতা বিরোধী শক্তি এইভাবে, মৌলবাদী শক্তি এইভাবে আওয়ামী লীগকে যেভাবে মরণ কামড় দিয়েছে, এই কামড়টা যখন বিএনপির কাঁধে দিবে, বিএনপি টিকবে না। আর আছে ডক্টর হুমায়ুন আজাদ স্যারের কথা। ডক্টর হুমায়ুন আজাদ স্যার কি বলেছিলেন? যে এই স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের বিচার করবে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। মিলে গেছে। তিনি কি আরো বলেছিলেন? সবগুলো মিলিয়ে দেখেন, সবগুলো তিনি বলেছিলেন যে ভণ্ড বদমাইশ রাজনীতিবিদদের যখন তারা কোনো কিছু পারবে না, তখন ধর্মের আশ্রয় নিয়েছে। তার কথা মিলে গেছে। ভণ্ডদের শেষ আশ্রয় এই হবে ধর্ম, বলে দিয়েছিলেন তিনি। ডক্টর হুমায়ুন আজাদের কথাগুলো আপনি মিলে দেখেন, সবগুলো মিলে যাবে। সৈয়দ আশরাফ সাহেবটা মিলে যাবে হুবহু, কোনো পার্থক্য নেই। এই কথাগুলো, এই যে সৈয়দ আশরাফ সাহেব যে বলছিলেন বিএনপির কথা নেন, এই কথাটা আমি রিপিট করতাম আওয়ামী লীগের নেতাদের সামনে। না, বিএনপি কিছু না, বিএনপি জামাত কিছু না, হেফাজত কিছু না, বিএনপি। আমি বললাম, আপনার নেতাই তো বলছে যে বিএনপি না, মৌলবাদী। তারা মানতেই চাইতো না, আমার সরাই দিত। আমারে কি মনে করতো জানেন? আমার মনে করতো সৎ ভাই, সরাই দিত। কিন্তু তাদের নেতা বলছে এই কথা বলা যাবে না। এরা কিন্তু আবার ঠেলা খাবে যদি এইবার তারা বুঝতে না পারে। জানি না বুঝবে কি না, কতটুকু আমরা জানি না।
কিন্তু বুঝতে যদি না পারে তাহলে দেশের সর্বনাশ হয়ে যাবে। কেন বললাম আওয়ামী লীগের সর্বনাশ বলি নাই? কারণ আওয়ামী লীগের সর্বনাশ হলে আসলে দেশের সর্বনাশ হয়। সেই জন্য আমরা আমাদের বক্তব্যটা মুক্তিযুদ্ধের পক্ষে থেকে আওয়ামী লীগের পক্ষে। আমরা জানি ফাইনালি অন্য দলের প্রতি তো আমরা আশা ভরসা করতে পারি না। এই আওয়ামী লীগের ভাইয়েরা আমাদের উপরে খেপে যায়। এরা মনে করে যে আরে ভাই আমাদের তো স্বার্থ না, আওয়ামী লীগ ক্ষমতা এলে আমি এমপি হব, আমি মন্ত্রী হবো, আরে ভাই আপনারাই তো হবেন, মেয়র তো আমি হব না, আপনারা হবেন। জি। লুটপাট করে খেলেও আপনারা খাবেন, জমি দখল করলেও আপনারা খাবেন, ভালো ভালো বিয়ে শাদী করলে আপনারাই করবেন, নিজের পুত্র কন্যারে বিয়ে করালে ভালো ভালো ওটা আপনারাই করাবেন। আমার পোলা মেয়ের তো আমি আওয়ামী লীগের পরিস্থিতি বিয়ে করাইতে পারবো না, আপনারা এটা করতে দিবেন না। মানে যারা ক্ষমতায় আসবে তারা তখন আমার কি বলবো আমি জানি। আমাকে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা বলেছে, ফরিদ ভাই আপনাকে স্যালুট করি, আপনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেছেন, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আপনাকে কোনো সুবিধা পাবেন বলে আমার মনে হয় না, উল্টা উষ্টা খাইতে পারেন। আমি বলছি ভাই সুবিধার জন্য বলি না, এটা বারবার বলেছি, এটা দায়। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমার চেহারা এরকম থাকতো না, আমি থাকতাম সাফরাসি, মৌসাবার এত বড় বড় হ্যাঁ ছোট মোসো রাখতে দিত না, হইতাম বিহারীদের পিয়ন। সেই দায় থেকে এগুলো বলি, কারণ যখন বঙ্গবন্ধুর উপর হামলা হয়, জয় বাংলা শব্দের উপর হামলা হয়, 32 নম্বরের হামলা হয়, তখন এটা আমি আমার নিজের উপর হামলা মনে করি। আওয়ামী লীগ বলে না, নিজের উপরে মনে করি, বাংলাদেশের উপর হামলা মনে করি। তাই ভাই কথা বলি, কারণ এটা আমার দায় থেকে বলি। কারণ বঙ্গবন্ধু শুধু তার 19 বছর জেল খাটেন নাই, তার জীবন যৌবন সব দিয়ে গেছেন বাংলাদেশের জন্য। সে দায় থেকে বলি ভাই, আমরা কিছু পাওয়ার আশায় না, আমরা যা পাওয়ার পেয়েছি। আপনারা আমাদের যারা মুক্তিযুদ্ধের পক্ষের আমাদের এখন যেটুকু মনে রেখেছেন সম্মান করেন, আর দরকার নাই, পেয়ে গেছি, আমাদের আর অতিরিক্ত আশা আমাদের নাই, আমরা করিও না ভাই। আমরা দেখতে চাই বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ক্ষমতায় আসবে। কেউ কেউ বলে আমাদের বক্তব্য আওয়ামী লীগের পক্ষে চলে যায়। আরে ভাই তুমি মুক্তিযুদ্ধের পক্ষে থাকো, তাইলে আসাদ নূরের কথা, শেখ ফরিদের কথা তো তোমাদের পক্ষে যাবে। আর তোমরা পক্ষ নিবা পাকিস্তানের, তা আমি আর আসাদ নূর তো পাকিস্তানের পক্ষে যাবে আশা করো কেন? আমাদের কোনো বক্তব্য আওয়ামী লীগের বিরুদ্ধে যাইতে পারে, কথার কথা, কিন্তু আমাদের কোনো বক্তব্য তো জামাতের পক্ষে যাবে না, পাকিস্তানের পক্ষে যাবে না। অসম্ভব, এবার আমৃত্যু অসম্ভব। আমৃত্যু হতে পারে না। আওয়ামী লীগ যদি আমাদের 20 বছর করে জেল দেয়, তারপরেও তো আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে টু শব্দটি করতে পারবো না, করতে দেবও না কাউকে। বঙ্গবন্ধুর বিরুদ্ধে টু শব্দটি করবো না, করতে দেবও না কাউকে। ওই যারা বলেছে না এগুলো অনেক, ওই যে বলি তো শুধু তো বলেছি যে বাংলাদেশের জনগণ ওদের গু বাইর করে ফেলবে, মক্কার কাদেমের ফু কাজে কাটবে না, এটা দেখতে পারবেন। জামালপুর জেলা আমি শেখ ফরিদ একাই যথেষ্ট। জামালপুর জেলা থেকে জামাত উচ্ছেদ করে ব্রহ্মপুত্র নদীর মধ্যে চোবাবো আমি শেখ ফরিদ একাই যথেষ্ট। আমলে কি আল্লাহ আল্লাহ যদি আমারে দেখা দেন আমি মুসলমান হয়ে যেতে পারি, ভগবান আমারে দেখা দিতে দিলে আমি খ্রিস্টান মানে হিন্দু হয়ে যেতে পারি, গড দেখা দিলে খ্রিস্টান হয়ে যেতে পারি, কিন্তু জীবনে আমি কোনোদিন জামাতরে ক্ষমতা মানে ক্ষমা করবো না। এটা অসম্ভব। এটা মানে আপনার এটা যারা মুক্তি আওয়ামী লীগের লোক তাদের ভাই মনে রাখেন ভাই, আপনারা আমাদের পক্ষে সম্ভব, আপনাদের সাথে আমাদের ফাইট হতে পারে, কিন্তু আমরা কোনোদিনই জামাতের পক্ষে যাইতে পারবো না। আমরা কোনোদিন বঙ্গবন্ধুর বিরুদ্ধে স্লোগান দিতে পারবো না, আমরা কোনোদিন স্বাধীনতার বিরুদ্ধে যাইতে পারবো না, শেখ হাসিনা ফাঁসি যেতে পারবো না, সম্ভব না আমাদের। কিন্তু আপনারা যাদের খাওয়াইছেন পড়াইছেন, চান্দা দিছেন, যাদের গোয়ার গুস্ত বেশি বানাইছেন, গর্দান ঘাড় পেটের, তারা কিন্তু আপনাদের নেত্রী ফাঁসি চায় এবং চাচ্ছে এবং দিয়ে ছাড়বে তারা। কিন্তু আমরা প্রতিবাদ করব শেষ রক্তবিন্দু দিয়ে। আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কোনো শব্দ বরদাস্ত করবো না, জয় বাংলা শব্দের বিরুদ্ধে কোনো শব্দ বরদাস্ত করবো না, আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো বিষয় আপোষ করবো না, জীবন চলে গেলেও না, সম্পদ তো দূরের কথা। আপনারা আমাদের ওই প্যানিক ভট্টর ল্যাংটা সুলেমান 3 ইঞ্চির মতো টাকা দিয়ে কিনতে পারবেন না, প্রশ্নই আসে না। বাংলাদেশটা পুরোটা দিয়ে দিল না। জি জি মানে পুরো পৃথিবীর দায়িত্ব নিয়ে বলতে পারি, কোনো ব্যক্তি যদি ধর্মের অসারতা বুঝে যান, নাস্তিক হয়ে যান, তিনি স্বয়ং ভগবান আল্লাহ ঈশ্বরকে না দেখা কথা 1 to 1 কথা না বইলা কোনোদিন আস্তিক হবেন না। আর যারা দেখায় যে নাস্তিক থেকে ধরে নেবেন ভণ্ডামি করতেছেন, আপনি ভণ্ড চান কিনা, যেমন পিনাকি কেন এটা করে, পিনাকি কেন করে, ফরাদ মজার এই ভাবতেছে কেন, এটা তো পার নাস্তিক। এই যে আলী রিয়াজ টিয়াজ এরা সবাই নাস্তিক, নাস্তিকের আব্বা বদরুদ্দিন ওমর নাস্তিকদের আব্বা। জি, তো এইটা যেন চূড়ান্ত সত্য যে কোনো নাস্তিক কোনোদিন ধর্ম বিশ্বাস তো করবেই না। সেই সত্যর চেয়েও মানে আমি ওই জায়গায় দাঁড়াইয়া বলতেছি যে আমি প্রয়োজনে আল্লাহরে মানে ইনফ্যাক্ট যদি আল্লাহরে দেখি আমি তো আপনাদেরও দেখাবো, মানে আপনাদেরও দেখাবো যে এই তো আল্লাহ যদি দেখেন, হ্যাঁ ওই আমার ধর্ম বিশ্বাসী আমি হইতে পারি, কিন্তু কোনোদিন জামাত ইসলামের ক্ষমা করবো না। তাদের সাথে কোনো ধরনের মানে তাদের পক্ষে তো দূরের কথা, আপোষ তো দূরের কথা। আপোষ হচ্ছে যে আচ্ছা ঠিক আছে আমি আমি আপনার সাথে কথা বললাম, কথা তার ক্ষমা করবো না মানে তার আমি শাস্তি দেবো। ক্ষমা করবো না মানে কি যে 1971 যে গণহত্যা চালাইছে শাস্তি, আমার যদি কোনোদিন ক্ষমতা হয় আমি এমন শাস্তি দেবো
যে এরকম গাদ্দার আর কোনোদিন কেউ। দর্শকের কয়েকটা কমেন্ট পড়ি শেখ ফরিদ ভাই, তারপরে আমরা ২টা ছোট ভিডিও দেখে শেষ করে দেব আজকের শোটি। এবং কৃতজ্ঞতা জানাই অনেকে শেয়ার করেছেন, আরও একটু যদি শেয়ার করেন বেশিরভাগ মানুষের কাছে পৌঁছালে আমাদের এই কষ্ট সার্থক হয়। শেখ ফরিদ ভাই একজন জ্যেষ্ঠ মানুষ, এই শীতের মধ্যে তিনি বসে সময় দিচ্ছেন লাইভ ক্যামেরা অন করে। আমি একটা ভিন্ন টাইম জোনে থাকি, তারপরও আমাদের এই চেষ্টায় কোনো ত্রুটি থাকে না। অনেক সারা সপ্তাহের মধ্যে যতগুলো গুরুত্বপূর্ণ ঘটনা আসে এগুলো নোটসে রাখতে হয়, আবার ওইখান থেকে বাদ দিতে হয়, অনেক ফিল্টারিং করে আপনাদের সামনে চাই। এবং এটা সম্পূর্ণ নিজ উদ্যোগে, আমাদের কেউ পৃষ্ঠপোষকতা করে না। আমাদের হয়তো কেউ লজিস্টিক্স দিয়েছেন, মানে শেখ ফরিদ ভাইকে একটা ডিভাইস কিনে দিয়েছেন, বা ইমরান ভাইকে একটা ডিভাইস কিনে দিয়েছেন। ইমরান ভাই মানে বা শেখ ফরিদ ভাই ওনার নিজের দেশে যেহেতু নাই, এবং যে দেশে আছেন সেই দেশে উপার্জন করার কোনো ক্ষমতা নাই, বৈধতাই নাই উপার্জনের, তো খাবেন কি, থাকবেন কিভাবে? তো সেখানে যারা সাপোর্ট দিচ্ছেন সেটা স্বার্থ ছাড়া, মানে আমাদেরকে কেউ কোনো প্রকার সাহায্য করতে আসলে প্রথমেই শর্ত দেওয়া হয় যে কোনো বিনিময় কিন্তু এটা হবে না। আবার আল্লাহর নামেও না, কারণ আমরা আপনারা জান্নাতেও কিছু দেবো না, মানে যাই হোক কোনো বিনিময় ছাড়া আর কি। শেখ ফরিদ ভাই, আমি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি আগামী 8 থেকে 10 দিনের ভেতরে আমাদের দেশে অনেক কিছু করতে পারে। এ বিষয়ে আপনার মতামত আছে কিনা, এটা ইকবাল হোসেন বলেছেন। আপনার যদি বিশ্বস্ত সূত্র থাকে সেটি আমাকে ইমেল করেন, আমিও বুঝি। তবে আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি দিয়েছে, সামনে বেশ কয়েকটা কর্মসূচি আছে। আর যেভাবে মানে আমরা ওই যে আজকের টাইটেল এবং ডেসক্রিপশন, জমিদারের পুতেরা চেয়ার ছাড়লো কেন, অর্থাৎ আসিফ আর একটা নাম কি ভাই, মাহফুজ, এই দুইটা হাজারো কোটি টাকা বানাইছে, এখন কেন ক্ষমতা ছাড়লো, মানে এটা নিয়ে আমি শেখ ফরিদ ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো। আমরা যাচ্ছি ধীরে ধীরে। তারপর রিল্যাক্সিং সামথিং নামটা একসাথে স্পেস নাই তো। Hi Asad, is there any chance Bangladesh will change their mentality and Hindus will be safe in Bangladesh in future too? এই প্রশ্নটি করেছেন, অর্থাৎ এমন কোনো সুযোগ আছে কিনা যে বাংলাদেশে পরিবর্তন আসবে, মানুষের মেন্টালিটি বদলাবে এবং বাংলাদেশে হিন্দুরা ভবিষ্যতে নিরাপদে বসবাস করবেন? অ্যান্সার হচ্ছে খুবই সামান্য। না, আমার কাছে বিগ নো, আপনার কাছে খুবই সামান্য, আমার কাছে দেয়ার ইজ এ বিগ জিরো। সাইফুল ভাই কমেন্ট করেছেন যে বিজয়ের রক্তিম শুভেচ্ছা আপনাদের দুজনকে, আপনাকে শুভেচ্ছা এবং সকল বাংলা ভাষী মানুষকে বিজয়ের শুভেচ্ছা। মহান মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা রইল, বিনম্র শ্রদ্ধা। বাংলাদেশে ধর্মীয় কোনো রাজনীতি চলবে না, জয় বাংলা জয় বন্ধু, এটি বলেছেন পূর্ণা রানী। অনেক ধন্যবাদ পূর্ণা আপনাকে। বেঙ্গল লিও, তিনি বলেছেন যে হাসিনা বলো, কাদের বলো, নাস্তিক আসাদ বলো, ধর্ষক ফরিদ বলো, কিছুই রয় নাই রে, সবকিছু ভাইসা গেছে রে। আচ্ছা, পাগল সুখ মনে এক সেকেন্ড আসাদ, এটা একটু উত্তর দিতে হবে, একটু দিতে। ভাই শুনেন, আমি এমন পরিবার বিলং করি, আমার পরিবারে আমি যদি ধর্ষকর তো চিন্তাই করি না আমরা, আমি ধর্ষণ করলে আমার বাবা আমাকে জবাই করে দিবে, আমার পুত্র যদি ধর্ষণ করে আদালতে যেতে হবে না, আমি জবাই করে দিব। তাই ভাই এগুলো ফালতু কথা বললেন না, আমার সম্পর্কে যারা জানে তারাও জানে। জি, রাজাকারের বাচ্চারা আর কি বা বলবে, এখন এই যে বলে না আমাদের মুক্তিযোদ্ধাদেরকে ধর্ষক বানাই দিচ্ছে, আর আপনি ফরিদ ভাই, আমি আসাদ নূর, তো মানে এই নামটি হচ্ছে আর যে সেটা করতে পারলে ওই দিন দেখতে হতো না। সৈয়দ আশরাফ সেটা ভদ্র ভাষায় বলে গিয়েছিলেন, সৈয়দ আশরাফ এটা ভদ্রভাবে বলে গিয়েছিলেন। রুনা, আচ্ছা এই নামগুলো না আমি বলি, যারা ইউটিউবে অ্যাকাউন্ট খুলে নামটা কাস্টমাইজ করা যায়, নামটা মাঝখানে আন্ডারস্কোর দিয়ে বা কোনো আলাদা করলে সুবিধা হয়, মানে এক হয়ে যায়। আর আমার একটু স্ক্রিনের লিমিটেশন আছে, যেখান থেকে আপনাদের ভিডিওস দেখাই সেই স্ক্রিনটা অনেক বড়, অনেক ওয়াইড, কিন্তু কমেন্ট যেটা থেকে পড়ি সেটা হচ্ছে আমার চোখের সামনে একটা ল্যাপটপ মাত্র, ছোট স্ক্রিনটা একটু দূরে, এবং আমি যেহেতু ক্যামেরা দিয়ে করি, মানে আমার ওয়েব ক্যাম আমার সামনে না, আমার ক্যামেরাটা আমার থেকে আরও এই 4-10 হাত দূরে, তো সব মিলে একটু প্রবলেম হয়। তো আরও কিছু বলে রাখি, যেহেতু ইয়েছে, আমি মনে হয় বাংলাদেশে যারা লাইভ সেশন পরিচালনা করেন, আমারটা সবচেয়ে ব্যতিক্রম কোন দিক থেকে, এই যে আই কন্ট্যাক্ট, আমি ওখানে শেখ ফরিদ ভাইকে দেখতে পারি ক্যামেরার সামনে, কিন্তু অনেকে দেখবেন লাইভ করতেছেন নিচের দিকে তাকে, এর কারণ হচ্ছে তার কিছু করার নাই, কারণ তার স্ক্রিনটা নিচে, বা ওই লেখাগুলো পড়তে গেলে আমাকে অনেক সময় নিচে তাকাইতে হয়। অনেকে বলেন আমি ঘুমিয়ে গেছে কিনা, না, ড্রাইভিং বা অ্যাক্টিভিজম এগুলোতে ঘুমানো যাবে না, যে কারণে দেখেন ড্রাইভিংয়ে নো অ্যালকোহল বা থাকে। তো এখানে যতদিন আমার জীবনে যতগুলো ভিডিও আপলোড করেছি, কোনোদিন ইমোশনাল জায়গা থেকে যদি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়, আমি তো মানুষ, আমারও মন খারাপ হয়, আমারও মন ভালো হয়, তখন আমি অ্যাক্টিভিজম করি না।
বা ড্রিঙ্ক করে বা কোনো কারণে না, এগুলো না, মানে ব্যাপারটা তুলে ধরলাম যে এই জিনিসটা ম্যানেজ করতে যেয়ে আমার অনেক কিছু করতে হয়, মাঝে মাঝে তালগোল পাকায় যায়, কারণ অনেকগুলো ডিভাইস, এখানে একটা ক্যামেরা, ওইখানে একটা স্ক্রিন, এখানে একটা স্ক্রিন, এখানে একটা স্ক্রিন, এখানে একটা মাইক্রোফোন, কানে হেডফোন, এই সবগুলো ডিভাইস। এটা গরু, আপনি যদি 10টা গরু চড়ান তাহলে বুঝবেন যে এক একটা এক এক দিকে যায়। তো এটা হয়, এরপরে মাথা ঠান্ডা রেখে আপনাদেরকে আউটপুট দেই যেন এটা সুন্দর থাকে, ক্লিয়ার থাকে। যেমন আগে স্ট্রিম করতাম 1080p, মানে এটা রেজুলেশন, এখন 720, মানে 1080p এফোর্ড করতে পারি না, তাও চেষ্টা করছি বেস্ট একটা স্ট্রিমিং সফটওয়্যার দিয়ে আপনাদের সাথে থাকার। এর আগে একটা মাঝখানে 1-2টা লাইভের জন্য করেছিলাম, দেখেছেন, সেখানে একটু ঝামেলা হয়। তো আচ্ছা, এখানে রুনা রুনা তিনি লিখেছেন যে আসাদ নূর, আপনার ঠিকানা, সঠিক ঠিকানা জানাবার দরকার নেই, আর সাবধান থাকবেন। না, আমি এটার একমত না। আমার ঠিকানা জানলেও আমার কেউ কিছু করতে পারবে না, কারণ আমি অনেক মুসলিমদের মধ্যেই থাকি এবং তাদের কিছু করার নাই। কারণ আপনি যখন পশ্চিমের দেশে থাকলে বুঝবেন যে আসলে যত বড় ইসলামিস্ট হোক, কিছু পাগল আছে, কিন্তু এটা খুবই নগণ্য, এবং তাদের ভারত বাংলাদেশে যদি নিজেরা সার্ভাইভ করতে পারছি, নিজেরা নিরাপদ রাখতে পারছি, এখানেও পারবো। আরেকটা মজার বিষয়, আমি যদি এখন বাংলাদেশে থাকতাম, ভারতে থাকতাম, আমি ইসলামের সমালোচনা ছাড়তাম না, আরো বাড়াই দিতাম। এর কারণ হচ্ছে আমি ভালনারেবল সিচুয়েশন ছিলাম, এবং এই ভালনারেবল পরিস্থিতিতে ফালাইছে ইসলামিস্টরা। এখন আমার কেউ কিছু করতে পারবে না, তারপরে আমি মানুষকে হার্ট করবো না বইলা আমি কিন্তু এই কোর বিষয়, ইসলাম এবং হিন্দুইজম, খ্রিস্টানিটির মূল যে জায়গাগুলো, যেমন অর্থাৎ আল্লাহ, নবী, ভগবান, গড, এদেরকে নিয়ে আমি কোনো কঠিন কথা বলবো না, যে কারণে যারা ভালো মুসলমান, ভালো খ্রিস্টান, ভালো হিন্দু, তারা যেন হার্ট না হয়। এই কিছুদিন আগে আমি মাসুদ ভাইয়ের উপরে বর্বরতা যারা করছে, রাষ্ট্র কর্তৃক অবহেলা, আমি ফ্লো অফ দ্য মুভমেন্ট বা স্লিপ অফ টাং, আমি এটা পরে দেখছি লাইভটা, আমি ভারতীয়দের ইন জেনারেল করে ফেলছি। তো আমি যে ভালো, তার আমি কেন অপমান করব? ওই জায়গা থেকে আমার ভাবনা তৈরি হয়েছে, এবং এটা আমার বেস্ট সময়। আমি মানে এখানে যদি আমি প্রতিদিন কোরআন ছিড়ি, আপনারা কেউ কিছু করতে পারবেন না, এখানে মামলা হবে না, কিছু হবে না। বাট ওইটা মনে রেখে আমি ভয় পাইয়া কিছু করি নাই, বরং আমার ভালো সময়, এখন আমার খুব ভালো সময়, মানে ভালো সময় বলতে আমি স্টেবল। আমার জীবনে সকালে প্রেম আসে, বিকালে চলে যায়, মানে অনেক কিছু ঘটে, আমি অনেক অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত। তো এরপরে আমি চাইলে অনেক কিছু, ওইটা করি নাই। এটা মানুষের, আমি এটা থেকে বলতে চাই, বাংলাদেশে যারা উগ্রপন্থী মুসলমান আছে, আমি বলি ভাই, মানুষকে দেয়ালে পিঠ ঠেকাইয়া দিয়ে না। আমি জীবনে কোনোদিন কারোর সাথে মারামারি করি না। আমার যারা বন্ধুরা আছে, এই যে লাইভ করি, এর মানে কি? মানে তো আমি যদি এটা মিথ্যা বলি, তো ওইসব বলবে, এখানে কমেন্ট করবে, কিরে তুই তো আমার সাথে পড়ছিস, আমার সাথে তো মারামারি করছিলি। এরকম কোনো মাইকেলাল নাই যে বলবে মারামারি কারোর সাথে করছি, মারামারি করা খারাপ না। আমার এরকম পরিস্থিতিতে পড়তে হয় নাই। আমার জীবনে কোনোদিন কোনো একটা নারীর ওড়না ধরে টান দিতে হয় না, বুলি করতে হয় না, কেউ কোনো নারী বলতে পারবে না। আমি আমার ধরনটা বুঝাইলাম। আমি এই যে দাঁত কিরমির করে অনেক ভিডিও তৈরি করেছি, অনেক জায়গায় অনেক শব্দ ব্যবহার করেছি, আমি ওই লোক না। আমারে বাধ্য করছেন আপনারা, আমারে, মানে আমি যেখানে বললাম যে ঝগড়া করি নাই, মারামারি করি নাই, করি নাই, নারী ঘটিত ব্যাপারে আমার সম্মান, সেই মানুষটা আমি কঠোর হয়েছি। কেন হয়েছি? আমার জেল খাটাইছেন 2 বছর, এবং দেশ ছাড়া করছেন। সবচেয়ে বড়, জেল খাটানোর অসুবিধা নাই, দেশ ছাড়া করছেন আপনি, আমার সহকর্মীদের হত্যা করছেন। তো আমি আমার ভালো সময়, মানে আপনারা এখন কিচ্ছু করতে হবে না, কিচ্ছুটা করতে পারবে না, তারপরে আমি ওই বেশিরভাগ ভালো মানুষের কথা চিন্তা করে আমি এই জায়গা থেকে সরে আসছি। সুতরাং ঠিকানা আই ডোন্ট কেয়ার। আর যদি আমার কেউ মাইরা ফেলে, আমার যায় আসে না। জীবন যথেষ্ট দেখে ফেলছি, এবং এই বয়সে এসে, এই অল্প বয়সে যতটুকু আমি প্রতিবাদ করছি, আমার মনে হয় এই যে দেখেন, কমেন্টটা পড়েন না, এটা হ্যাঁ, উনি বলছেন যে এক শুয়োরের বাচ্চা আমার বাসার সামনে ওয়াজ করতেছে, আওয়ামী লীগ নাকি হাজার হাজার আলেম হত্যা করেছে, আগামীতে ইসলামী সরকারকে ক্ষমতায়, আগামীতে ইসলামী সরকারকে ক্ষমতায় আনতে হবে, মিন্স জামাত ইসলামকে ক্ষমতায় আনতে হবে। তো জামানা, আমি নামটা পড়তে পারছি না, সরি। তো আচ্ছা, এরপরে হচ্ছে যে অভিক ভট্টাচার্য তো বলছে, আসাদ ভাই এবং শুভেচ্ছা নেবেন। 2টা প্রশ্ন, 1, চিঙ্কু বামেরা কি এবং 2, মডারেট মুসলিমরা আসলে কি? এই জিনিসটা ফরিদ ভাই এক্সপ্লেন করছেন, তাও করতে পারেন। আর শেষ কমেন্টটা পড়ে ফেলি যে আই লাভ বঙ্গবন্ধু, এই ছিল আমাদের পিন করা কমেন্ট। এবং যারা ইউটিউবে চ্যানেল, আপনারা দেখবেন যে কিভাবে কাস্টমাইজ করতে হয়। কাস্টমাইজ করা, নাম কাস্টমাইজ, যেমন আমি একটা কমেন্ট করি, জয় বাংলা, হ্যাঁ, আপনারা আমার নামটা দেখতে পারবেন। হ্যাঁ, আমি ধরেন ইংরেজিতেই আমার চ্যানেলে এইখানে আমি কমেন্টটা করি। দেখেন, এখানে আপনারা যারা দেখছেন, সেখানে দেখবেন যে আসাদ _নূর আছে, বা একটা ডট দেন মাঝখানে, নামটা লিখছেন, তো ওইটা কাস্টমাইজ করা যায়। কিভাবে আপনার নামটাকে আপনি ইউআরএল কাস্টমাইজ, হ্যাঁ, @ দেওয়া, আপনার ওইটা কাস্টমাইজ করা যায়, এটা করে নিন। তো যাই হোক, এইগুলো ছিল কমেন্ট। এবং শেখ ফরিদ ভাই,
এই যে ফকিনের জমিদারের পুত, আমি বারবার মিস্টেক করি, জমিদারের পুতেরা যে জমিদারের পুতদের থাম্বনেইলে দেখতে পাচ্ছেন তাদের 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 আগের খাওয়া স্টাইল, মানে তাদের লাইফস্টাইল কি ছিল, তাদের মোবাইল ফোন কি ছিল। আমি এটা ছোট বা বড় বলছি না, মানুষের খারাপ অবস্থা থাকতেই পারে, কিন্তু তারা এখন যে ফেলে ফুপে বড় হলো, এবং এই যে দেখেন এই যে মানে জমিদারের পুতুরা খাবার দাবার, তাদের লাইফস্টাইল সবই আপনারা দেখছেন। তারা এই যে চেয়ার ছেড়ে দিল, আবার 1000 কোটি টাকা মেরে দেওয়া, তাদের পিএসরাই এক একটা 500-600 কোটি টাকার মেরে দিছে, এবং এটা নিয়ে দুদকের কোনো তদন্ত হচ্ছে না। বুঝছেন ব্যাপারটা কি? তো এই ছাগলের 3 নম্বর বাচ্চাগুলো জমিদারের পুত্রা কেন এই ক্ষমতাটা এইভাবে ছেড়ে দিল? মানে তাদের ধান্দাটা কি? ফিউচার ধান্দা, নির্বাচনের তফসিল। এরা আবার ইলেকশন করবে, এই ধান্দায় তারা ক্ষমতা ছেড়েছে। তাদের ওইখানে কিন্তু লেখা আছে, যখন তফসিল ঘোষণা করা হয়েছে তখনই তাদের ক্ষমতা গেছে, এর আগে কিন্তু যায় নাই। মানে তারা লাস্ট সেকেন্ড তক তারা ক্ষমতাকে ব্যবহার করেছে, এবং ক্ষমতা ব্যবহার শেষে এখন চলে আসছে তারা সামনে ইলেকশন করবে, এমপি হবে, মন্ত্রী হবে, এই আশা। মানে আগে তারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, তাদের পিএসদের শত শত কোটি টাকা দুর্নীতি করার সুযোগ দিয়েছে। কেউ কেউ তো শ্বশুরকে চাকরি বাকরি দিয়েছে। আগে জানতাম যে যৌতুক নিলে জামাইয়ের চাকরি করে দেয় শ্বশুরেরা, ইদানিং জামাইরা শ্বশুরের বড় বড় পদে পদায়ন করেছে। তো এগুলো তারা যে করেছে, তাদের ক্ষমতাকে কুক্ষিগতা আরো বেশি করে যাতে করতে পারে সে আশায় তারা পদত্যাগ করেছে। এই যে এরা তো, আপনি তো জমিদারের পোলা লেখছেন, এরা হলো কেসকি বান্দির পোলা। এটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ভাষা, KBP, কেসকি বান্দির পোলা। এরা সুলতান খা হয়ে গেছে। এই যে বিএনপির আরেক নেতা বলেছেন, হাবিবুর রহমান হাইবে বলেছেন, এরা থাকতো মেসে, চলতো বাসে, আর এখন তারা খাবার বিল দিতে পারতো না। তারেক বলছে যে লন্ডন থেকে তারেক রহমানের কাছ থেকে পয়সা এনে এদের পয়সা দিত। এটা তারেক বলছে যে তারেক রহমানের কাছ থেকে পয়সা এনে দিত। তো তারাই এখন হাজার হাজার কোটি টাকার, মানে দেখেন না চেহারা কি নুরানি হয়ে গেছে এক একজনে। এবং এই পদত্যাগ পত্র গ্রহণ করে কি বলছে শুনছেন তো, যে যদি এনে ভুল লেখছে, এনে লিখছে যে জাতিকে তোমরা যা দিয়েছো তা কখনো ভুলবে না। আসলে তা না, এখানে বলতে হবে জামাতিকে তারা যা দিয়েছে তা জাতি কখনো ভুলবে না, ইউনুসকে যা দিয়েছে জাতি কখনো ভুলবে না। তো বাংলাদেশ, আর একটা দর্শক প্রশ্ন করেছেন চিঙ্কু বাম, আমি তাদের বলি যারা নাম ফোটায় বাম, আসলে বাম না। চিঙ্কু বামদের 3 কাজ: মুক্তিযুদ্ধ বিরোধিতা করা, ভারত বিরোধিতা করা, আর আওয়ামী লীগের বিরোধিতা করা। যারা বাম না হয়ে বামের ভাব ধরে তাদের চিঙ্কু বাম বলি। আর ওই যে কি আর একটা কি বলছে, কি মুসলমান ডিজিটাল নাকি কি যেন বলছিল। জি, এই বদমাইশটাকে ক্ষমা করা যাবে না, এই বদমাইশকে ক্ষমা করা যাবে না, এই বদমাইশটাকে। এই শিবির মানে এই আজকে 11 তারিখ, হ্যাঁ 11 তারিখ দুপুরে ডাকসু সমাজসেবা সম্পাদক সন্ত্রাসী জুবায়েরের নেতৃত্বে শিবিরের সন্ত্রাসীদের হাতে হামলার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকরা। আক্রান্ত শিক্ষকবৃন্দ অধ্যাপক ডক্টর জিনাত হুদা, সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। 2, অধ্যাপক ডক্টর আ.ক.ম জামাল উদ্দিন, কনভেনর নীলদল ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপরে অধ্যাপক 3 নম্বরে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজমল হোসেন ভুইয়া, কো কনভেনর নীলদল ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং 4, অধ্যাপক ডক্টর তৌহিদা রশিদ, কো কনভেনর নীলদল ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে অধ্যাপক ডক্টর জিনাত হুদা এবং অধ্যাপক ডক্টর জামাল উদ্দিনের নেতৃত্বে নীলদলের পক্ষ থেকে উপাচার্যকে স্মারকলিপি দিতে গিয়েছিলেন তাঁরা, এবং তাঁদেরকে প্রহার করেছে। দেখুন একজন শিক্ষকের গায়ে কিভাবে হামলা করছে, এবং শিক্ষকের বক্তব্যটা একটু শুনুন, কি তিনি কি বলেছেন দেখুন। আচ্ছা, এখানে অডিও নেই, মানে তিনি বলেছিলেন যে আমি একজন শিক্ষক, তোমরা কি করছো আমার সাথে, আমি একজন অধ্যাপক। তো এইটা হচ্ছে বাংলাদেশ, এবং এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা। এবং রাজাকারদের বাচ্চারা কি বলে একটু দেখি, শেষের দিকে আমরা চলে এসেছি, একটু রাজাকারের বাচ্চাদের দেখি ওরা কি বলে। হাসরের ময়দানে কোনো মার্কা থাকতো দাঁড়াই ফেলা যাইব। হাতে কইতেছে যে হাসরের ময়দানে কোনো মার্কা থাকতো না, শুধু দাড়িওয়ালা থাকবে। হাসরের ময়দানে কোনো মার্কা থাকতো দাঁড়াই ফেলা যাইব। এগুলো বলে কি আর জি, মানে এই যে চুমু বাবা, জাস্ট হ্যাঁ আপনি বলতে থাকেন, আমি অডিও মিউট করেছি। দেখেন কত বড় শিশু নির্যাতক। আর এই বাচ্চাটা দেখেন অবাক হয়ে তাকায় দেখছে যে এটা কি করতেছে, ছি। একটা বাচ্চার যে লজ্জা আছে, এই ধরনের ধর্ষণের চেষ্টা, এই বাচ্চাটার যে লজ্জা আছে, আমাদের বাংলাদেশিরা এরা এক একটা চুতিয়া। মানে আমি ইনক্লুডিং মি, কেউ কি নাই এই রাজাকারের বাচ্চারে জেলে নেবে। ও বাচ্চাদের ধরে ঠোঁটের মধ্যে চুমা দেয়। এটা যৌন নির্যাতন। আপনাদের কি বাচ্চা কাচ্চা নাই?
এই শিশুদেরকে ধরে এগুলা হয়তো পথ শিশু ধরে নিয়ে আসছে, তাদেরকে আপনারা কোনো আইনের ব্যবস্থা করতে পারেন না, কেউ প্রতিবাদ করতে পারেন না, মেরুদণ্ড আছে এটা কারণ শুধু কি এইখানে এই টাটকা শয়তানের আরেক মুরিদ আছে না, আমির হারামজাদা, ও দেখলেন না কয়দিন আগে এক বাচ্চার গাল ধরে টানতেছে বক্তব্য দিতে গিয়ে। হ্যাঁ এদের অভ্যাস যায় না তো, এদের বলাৎকারের অভ্যাস তো যায় নাই, বুঝেন না কেন? এদের অভ্যাস তো সেটা যায় নাই, শিশু বলাৎকার এই অভ্যাসটা তো তাদের যায়নি, যাবেও না। কারণ আমাদের গ্রাম্য ভাষায় কথা আছে, খাসি লজ্জায় না মইলে ইজ্জত যায় না ধুইলে। তো এদের এই অভ্যাসটা এখনো যায় নাই। আর প্রিয় দর্শক, এই যে শিবিরের যে পাকিস্তানি প্রেতাত্মাদের যে রুহানি আওলাদ, এই যে ছেলেটা যে শিখিয়ে দিয়ে গেল কিভাবে শিক্ষক পেটাইতে হয়, যাক ভালোই করেছে। কাঠ খাইলে আংরা হাঁকতে হবে। আগামীতে দেখা যাবে। এই তো আর দিন শেষ না, তবে দেখতে পারবেন এর ফলাফল কি দাঁড়ায়। তবে এটা করে ভালো করেছে, কারণ এখন কারো আসমান কাঁপে না, এখন কেউ মৃত্যু পতাকায় আর চিকরি করে না, এখন সব জায়েজ। মানে আওয়ামী লীগ হলে আপনাকে মারা জায়েজ, খুন করা জায়েজ, ধর্ষণ করা জায়েজ, বাড়ি পুড়ে দেওয়া জায়েজ, আগুন দিয়ে পুরা মারা জায়েজ। এখন মানবতা কারো জাগে না, গণতন্ত্র জাগে না, এখন আর কোনো কিছু জাগে না। এই আর যাতে না জাগে আমরা দোয়া করি, এইভাবেই থাকবো, দেখা যাক সামনে কি হয়। জি, অনেক ধন্যবাদ শেখ ফরিদ ভাই। প্রিয় দর্শক, শেখ ফরিদ ভাই আমাদেরকে খুব ডিটেলে সমৃদ্ধ করলেন। আপনারা এই শো থেকে কি জানলেন, কি বুঝলেন, আপনাদের চিন্তার কতটুকু পরিবর্তন হলো সেটা আমাদেরকে জানাবেন। এবং আমি আশা করব যে আমাদের এই সমাজ বিনির্মাণে, অর্থাৎ যে ধ্বংস হয়ে গেছে তো গেছেই, যা হবার তো তা হয়েই গেছে, কিন্তু যতটুকু আমরা রক্ষা করতে পারি, সেই ক্ষেত্রে আপনি কতটুকু ভূমিকা রাখবেন, আপনি কতটুকু উদার হবেন, সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং এই লাইভটি আপনি যদি আপনার ব্যক্তিগত পর্যায়ে, অর্থাৎ আপনার কোনো একজন বন্ধুকে আপনি শেয়ার করলেন, কোনো একটা হোয়াটসঅ্যাপে পাঠাইলেন, নিজেকে নিরাপদ রেখে, মানে এই যেটা আপনার নাগরিক দায়িত্ব কিনা সেটা আপনার প্রতি প্রশ্ন রইল। এবং শেষে ছোট্ট একটা অনুরোধ, আপনারা ইশতেহারের পাশে যেভাবে ছিলেন আমি মুগ্ধ। এই মুহূর্তে আমাদের প্রায় 3000 লোক দেখছেন। ইশতেহারের সর্বশেষ একটি ভিডিও আছে, এটা হচ্ছে গ্রামীণ ব্যাংক নিয়ে ডক্টর ইউনূসের প্রতারণা। এই ভিডিওটির স্ক্রিপ্ট লিখেছেন শবাক পাখি, গবেষণা করেছেন আমিনুল হক পলাশ, তাকে চেনেন, তিনি কূটনৈতিক বা একটা দূতাবাসে চাকরি করতেন বাংলাদেশের এবং মুক্তিযুদ্ধের পক্ষে, এবং এটাকে স্ক্রিপ্ট করেছেন, অর্থাৎ ভিডিও এডিটিং, সাউন্ড কম্পোজিশন সব করেছেন শবাক পাখি, এবং উপস্থাপনায় রয়েছেন জেবা সাজিদা মৌ। আপনারা এই ক্লিপটি দেখতে পারেন, কমেন্টে লিঙ্ক দেওয়া রইল। আর আরেকটু অনুরোধ করি খুব পোলাইটলি, জেবা সাজিদা মৌ আমার একজন কলিগ, তার সাথে আমার কোনো প্রকার ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই, তাকে এবং আমাকে জড়িয়ে এই কাজটা করবেন, এটা খুবই অসভ্য, মানে একটা খুব লেম একটা কাজ। যে আমার একটা ঘটনা মনে পড়ে, আমি যখন মাদ্রাসায় পড়ি, আলিয়া মাদ্রাসায়, আমি তখন ছোট, প্রেম ভালোবাসা কি তখন আমি জানি না। আমার সাথে আরেকটা মেয়ে মাদ্রাসায় পড়তো এবং কাছাকাছি আমাদের বাসার কাছেই থাকতো, এবং তার বাবা ইসলামী ব্যাংকে চাকরি করতো, যে কারণে ওই মেয়েটাকে মাদ্রাসায় পড়িয়েছে। তো যেহেতু একই পথ দিয়ে হেঁটে আমি ক্লাস 2 বা 3-তে পড়ি, আমি বিয়ানীবাজারের কথা বলছি, সেখানে আমরা যেতাম। তো আমার সহপাঠীরা একটা ছবি এঁকেছে, একটা ছেলে একটা মেয়ের ছবি এঁকে নিচ দিয়ে একটা লাইন এভাবে টেনে এইভাবে বুঝিয়েছে, কি বুঝতে পারছেন? এবং যেহেতু সে আমার সাথে হেঁটে না, এরপরে আমাকে এই যে নারীদের সাথে কথা বলা উচিত না, নারীদের সাথে একটা ছেলে কথা বলে, যে আমাকে ভেঙাইছে, আমি এটা ট্রমায় পড়ে গেছিলাম। এবং স্টিল টুডে আমি কিন্তু নারীদের সাথে খুব একটা কমিউনিকেট করি না, কারণ আমারই ট্রমা থাকে যে কি বলে ফেলবো, মানে আমি একজন ভিকটিম। মানুষকে কখনো তার পেশা, তার রং, তার সাথে কার সাথে বসে আছে, যদি শুয়েও থাকে আপনি এখানে কমেন্ট করবেন না, যতক্ষণ না কারোর সাথে সম্পর্ক থাকে। ভাই, মানুষ তো বিয়ে জানাইয়ে করে, প্রেম জানাইয়ে করে, আর আমি তো লুকিয়ে থাকা লোক না, যেটা করবো জানাইয়ে করবো, কাউকে জড়াইয়ে কাউকে করবেন না। এটা আমার যারা দর্শক আছেন তাদের কাছে অনুরোধ থাকে। আমি ইশতেহার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম শুধুমাত্র এই কারণে, যে একটা মানুষ তার জড়াই আমার এই জিনিসগুলো করবেন না, মানে নিজেকে এত নিচে নামাবেন না, এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। এবং আপনারা এই ভিডিওটা দেখবেন, কিছু অংশ আমি একটু দেখাই। মাননীয় প্রজাসাধারণ, কি অবস্থা? মাননীয় প্রজাসাধারণ, মহারাজা ইউনূসের রাজত্বে আপনাদের দিনকাল কেমন যাচ্ছে? কেমন চলছে সেসব রাজনীতিবিদদের রাজনীতি যারা একজন নোবেল লরিয়েটের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিল? অথবা মাই ডিয়ার কমরেডস, যারা ইউনূসের সামাজিক ব্যবসার গভীরে সমাজতন্ত্র খুঁজে পেয়েছিলেন, তারা এখন কি খুঁজে বেড়াচ্ছেন? কিংবা সেসব বুদ্ধিজীবী যারা বলেছিলেন পৃথিবীর সবচেয়ে খ্যাতিমান ব্যক্তি, তাদের জীবন ধন্য হয়ে গেছে, তারাই বা কেমন আছেন?
জানি। এই ভিডিওটির লিংক কমেন্টে পাবেন, ইউটিউব এবং ফেসবুকের কমেন্টে, এই ভিডিওর এই যে লাইভটার নিচে ডেসক্রিপশনে পাবেন। আপনারা আর কিছু না পেলে ইশতেহার লিখে ইউটিউবে সার্চ করবেন, গেলে প্রথম ভিডিওটা পাবেন, আপনারা দেখবেন। কারণ ইশতেহারে প্রচুর সাইবার অ্যাটাক চলছে, এটা ট্রু। এটা এই চ্যানেলটাকে এখন পর্যন্ত ডিলিট করতে পারে নাই আমাদের ইশতেহার টিমের সচেতনতার কারণে। এবং তো এই চ্যানেলটার রিচ ডাউন করে ফেলেছে। আপনারা যদি হেল্প করেন, এই মুহূর্তে এই মুহূর্তে 3000 মানুষ আমাদের দেখছেন, এই 3000 মানুষ থেকে যদি 500 মানুষও গিয়ে ভিডিওটা দেখেন আর যদি ভিডিওটা শেয়ার করেন, তাহলে আরও মানুষের কাছে পৌঁছাবে। এবং যদি আপনারা নিয়মিত ইশতেহারকে ফলো টলো করে রাখেন, আমাদের সাথে থাকেন, তাহলে ইশতেহারের অনেকগুলো মানুষের সম্মিলিত একটা প্রচেষ্টা। এবং ওইখানে আমরা কারোর দ্বারা অর্থায়ন হয় নাই আমাদের ওইখানে। হ্যাঁ, কেউ হয়তো একটা ল্যাপটপ কিনে দিয়েছেন বা কেউ হয়তো একটা ক্যামেরা কিনে দিয়েছেন ইশতেহারে, আমাদের বিভিন্ন এই যেবা প্রেজেন্ট করছেন তাকে হয়তো ইকুইপমেন্ট সাপোর্ট অনেকে দিয়েছেন, আরও অনেকেই আসছেন, সামনে আরও কয়েকজন আসবেন। তো আমি একজন ইন্ডিভিজুয়াল, আমি ইশতেহারের একটা পার্ট, মানে একজন সদস্য, আমার ইশতেহার না। এটা অনেকের, মানে আপনারা আমাকে চেনেন বিধায় আমাকে যারা এখানে কমেন্ট করেন, আসাদ ভাই এসে, আরে ওইখানে প্রত্যেকটা মানুষ মারাত্মকভাবে মেধাবী। আমি বোধহয় এখানে সবার নিচে আছি। তো তাঁদের যার যার মেধার মূল্যায়ন করেন, ওইখানে স্ক্রিনে লেখা থাকে স্ক্রিপ্ট কার, ভিডিও কার, মানে উপস্থাপন কে করেছে, গবেষণা কে করেছে, সবার ক্রেডিট দেওয়া হয়। তো আপনারাও আশা করি ওটা দেবেন। এবং যদি ইশতেহারের পাশে থাকেন, তো ইশতেহার অসাধারণ কিছু দেখাবে। কারণ অনেকগুলো মেধাবী মানুষদের বা প্রচেষ্টা আছে, শ্রম দিতে চায় এরকম মানুষের যখন মেলবন্ধন হয়, যখন একত্রিত হয়ে কাজ করে, আরে ভাই অনেকে তো একজন মানুষের সাথে থাকতে পারে না, বিয়ে করে সংসার টিকাইতে পারে না, সেখানে এতগুলো মানুষ, তাও আবার চিন্তাশীল মানুষের মধ্যে ক্লাশ বেশি হয়। যখন এতগুলো মানুষ একসাথে থেকে আমরা আগে যাচ্ছি, আপনাদের এই সাপোর্ট না হইলে আমাদের আসলে, আমি হয়তো ভিউ কমেন্ট নিয়ে আমি মনক্ষুণ্ণ হই না, কিন্তু যারা এই টিমের সাথে আছেন তারা যদি দেখেন যে এটা আসলে ভিউ কমেন্ট বাদ দেন, যে বেশি মানুষের কাছে যাচ্ছে না, তাহলে এত শ্রম কেন দেবে? প্রত্যেকটা মানুষ তার জীবনের ব্যক্তিগত সময় ছেড়ে এই ইশতেহারের সাথে যুক্ত একজন ছাড়া বাকি সবাই পশ্চিমের দেশে থাকেন, এবং প্রত্যেকের 1 ঘন্টা মিনিমাম ধরেন $30 ইনকাম করতে পারে। সে কামলা দিলে $50 পাবে, ধরেন কিছু না, কোথাও বসে আছে, দারোয়ান, মানে সিকিউরিটিতে বসে আছে, কাজ নাই কোনো, তাও তার সে 1 ঘন্টায় $30 করে পাবে। এখানে বাদামিগিরি করার সুযোগ থাকে না। তো ইশতেহারের পেছনে যখন যে কেউ 2 ঘন্টা দিচ্ছে, 3 ঘন্টা দিচ্ছে, সে কিন্তু তার অর্থ ব্যয়ও করছে। যেহেতু এখানে কেউ আমাদের কোনো আর্থিক কোনো পৃষ্ঠপোষক, এখান থেকে আমরা কেউ স্যালারি নেই না। আর ইউটিউব থেকে যে রেভিনিউ আসে, সেইটা বিভিন্ন সাবস্ক্রিপশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেকগুলো সাইটের সাবস্ক্রিপশন নেওয়া, প্রিমিয়ার প্রোর, মানে এই পুরো প্যাকেজটা, শুধু ভিডিও এডিটর না, আফটার এফেক্ট, এই পুরো ইয়েটাতে, মানে আমি অ্যাডোবি ইউজার না, কিন্তু আমি জানি ওইখানে উনি বেশ একটা বড় অঙ্কের টাকা ওইখানে সাবস্ক্রিপশন বাবদ যায়। তারপরে আমাদের অনেক ডিভাইস কিনতে হয়। সুতরাং ইউটিউব থেকে যা আসে খুব সামান্য, কিন্তু ওইটা দিয়ে আসলে আমাদের ওখানে টাকা ইনভেস্ট করতে হয়। সো এই জিনিসগুলো একটু ট্রান্সপারেন্সি করলাম। শেখ ফরিদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ। বিষয়টি মাথায় রাখবেন এবং সাথে থাকার জন্য কৃতজ্ঞতা জানাই। আপনার যদি কোনো শেষ বক্তব্য থাকে শেখ ফরিদ ভাই, আপনি। আমার শেষ বক্তব্য হচ্ছে যে, প্রিয় দর্শক, ভয় পাবেন না। মানুষের জীবনে প্রকৃতিতে যেমন ঝড় তুফান আসে, আমাদের বাংলাদেশের রাজনৈতিক জীবনে ঝড় তুফান এসেছে। বিজয় আমাদেরই সুনিশ্চিত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষেরই বিজয় হবে, কেউ এই বিজয় রুখতে পারবে না। ধন্যবাদ সকলকে। জি, প্রিয় দর্শক, আপনাদের কাছ থেকে বিদায় জানাই। একজন ইমেল অ্যাড্রেস চেয়েছেন আমার সাথে যোগাযোগের। ইমেল অ্যাড্রেস হচ্ছে info.asadnoor@gmail.com। খুব একটা যে ইমেল চেক করতে পারি তা না, তবে সপ্তাহে 1-2 বার চেক করি। কারণ এই জন্য আমি দুঃখিত যে আমি এটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি না। যদি আপনাদের মনে হয় যে না, আমাকে ইনস্ট্যান্ট রিচ আউট করবেন, কারণ ইমেলে কি হয়, ইমেলের মানে ইমেলটা আমি আমার যে ডিভাইস, যেহেতু এটা পাবলিক ইমেল, আমাকে সিকিউরিটি মেনটেন করতে হয়। আমি আমার ডিভাইসে ওই ইমেলটা রাখি না। তো আমি অন্য একটা, মানে যে রেগুলার যে ডিভাইস ইউজ করি ওখানে রাখি না, অন্য একটা ডিভাইস থেকে মাঝে মাঝে ঢুকি। এটা খুব বেশি সময় পাই না। যদি আপনি শর্টকাটে আমার সাথে রিচ আউট করতে চান, তাহলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ফেসবুকে আমার সাথে পাবেন কোথায়? ফেসবুকে আমাকে পাবেন হচ্ছে এটা হচ্ছে আমার প্রোফাইল, আসাদুজ্জামান নূর, আমার অফিসিয়াল নেম আসাদুজ্জামান নূর, এবং আমার এই প্রোফাইলটা ব্লু ভেরিফাইড। কনফিউজ হওয়ার দরকার নাই। এবং এখানে একটা ফলোয়ার, এটা তো বাড়বে বা কমবে, আমি আমার ব্যক্তিগত প্রোফাইলে চাই না ফলোয়ার বাড়ুক, কারণ এখানে আমি যা কিছু পোস্ট করি ব্যক্তিগত পোস্ট, এখানে অ্যাক্টিভিজম রিলেটেড কিছু করি না। মানে আমার চাওয়া না চাওয়া অনেক কিছুই। তো যাই হোক, এই প্রোফাইলটাতে আপনারা মেসেজ করতে পারেন। যে কেউ মেসেজ করলে, ওই যে একটা মেসেজ করেন, আপনি লিখবেনও কম, আমার পড়তেও সময় কম লাগবে। তো আপনারা এই প্রোফাইলে আপনারা মেসেজ করতে পারেন, খুব দ্রুত আমার সাথে রিচ আউট করতে পারবেন। ওই প্রোফাইলের লিঙ্কটাও আমি কমেন্টে দিয়ে রাখলাম, আপনারা ওই প্রোফাইলটা ফলো করতে পারেন। p.asi মানে profile.asadnoor।
ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশ এবং ভারতের নাগরিকদেরকে বা অবস্থানকারীদেরকে আমি শুভরাত্রি জানাই, এবং যারা বিশ্বের অন্য অন্য জায়গা থেকে দেখছেন তাদের যার যার সময় অনুযায়ী শুভ সময়। আবার দেখা হবে সামনের বৃহস্পতিবার বাংলা সময় রাত 10টায়। সেই পর্যন্ত দেশ ও দশের কথার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বিদায়।